আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, এমন সময় খেলাম ধাক্কা একটা মেয়ের সাথে। আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম। মেয়েটা পড়লো আমার উপরে। আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখি এ তো কমিশনারের মেয়ে মিম। আল্লাহ জানে আমার কপালে কি আছে। ওই ছোট লোক, খ্যাত ধাক্কা দিলি কেন? আমি কখন ধাক্কা দিলাম? তুই ধাক্কা না দিলে আমি কি এমনি এমনি মাটিতে পড়ে গেলাম? হ্যাঁ, আপনি এমনি এমনি পড়লেন। তোর তো সাহস কম না? ধাক্কা তো দিলি, আবার মুখে মুখে তর্ক করিস। এখানে সাহসের কি আছে? ওই ছোট লোক, এক্ষুনি আমার কাছে মাফ চা, নইলে তোর খবর আছে। আমি তো ধাক্কা দেইনি, তাহলে মাফ চাওয়ার প্রশ্নই আসে না। এই কথা বলে আমি পাশ কাটিয়ে চলে আসলাম। ও, এবার আমার পরিচয়টা দিয়ে দিই। আমি ইমরান। এখন থাক, সম্পূর্ণ পরিচয় পরে জানতে পারবেন। আর এতক্ষণ আমার সাথে যে ঝগড়া করলো সে হচ্ছে কমিশনারের মেয়ে মিম। মিম খুবই আহামরি সুন্দরী, অহংকারও বটে। কলেজের সব ছেলেদের ক্রাশ এই মেয়েটা। এই মেয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই, অযথা আমার সাথে লাগতে আসে কারণ আমি দেখতে খেত টাইপের। আসলে আমি একদম ঢিলেঢালা পোশাক পরি, নেই কোনো স্টাইল, দেখতেও কালো। সাধারণ পরিবারের একটা ছেলের মতো আমি চলাফেরা করি, কিন্তু এতে মেয়ের সমস্যাটা কোথায় সেটাই বুঝি না। একটু পর মিম ও তার বান্ধবী ক্যাম্পাসে বসে কথা বলছে। এই খ্যাত ছেলেটার এত বড় সাহস, আমার কথা না শুনে চলে যায়। এর শাস্তি তো ও পাবেই। তুই শুধু শুধু ছেলেটার সাথে লাগছিস। ধাক্কা তো তুই দিলি, আমরা তো দেখলাম। চুপ, তোরে ওর হয়ে কথা বলতে কে বলছে? ওকে তো আমি শাস্তি দিবই। সেটা তোর ইচ্ছা। কমিশনারের মেয়ে যা ইচ্ছা তাই করতে পারে। অবশ্যই, আমি কমিশনারের মেয়ে, যা ইচ্ছা তাই করতে পারি। চল ক্লাসে যাই। ক্লাসরুমে ওই দেখ, খ্যাত ছেলেটা ফার্স্ট বেঞ্চে বসে আছে। তাতে তোর সমস্যা কি? আমারই তো সমস্যা। ওই খ্যাতটার জন্য কোনোদিন ক্লাসে ফার্স্ট হতে পারিনি। তোর থেকে ওর মেধা বেশি, তাই ক্লাসে প্রথম হয়, বুঝলি? এবার আর প্রথম হতে দিব না। কি করবি ছেলেটার সাথে? সেটা ভবিষ্যতে দেখতে পাবি। ক্লাস শেষ করে আমি ক্যান্টিনে বসে বই পড়ছি। এমন সময় মিম ও তার বন্ধুরা আসলো, আমার দিকে তাকালো। আমাকে যে এখানে আশা করেনি তা মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। যেখানে যাই সেখানেই এই খ্যাত ছোট লোক ছেলেটা। এরপর মিম ক্যান্টিনের মালিকের কাছে গেল। আরে মিম মামুনি, কি ব্যাপার? এত রাগান্বিত লাগছে কেন? ওই যে খ্যাত ছেলেটাকে দেখছেন, ওকে ক্যান্টিন থেকে বের করে দিন। কিন্তু কেন? এত কথা বলতে পারবো না, ওকে বার করতে বসছি, করে দিন। ওকে, তুমি যেহেতু বলেছো তাই হবে। ওই রহিম, ছেলেটাকে ক্যান্টিন থেকে বের করে দে। ওকে বস। তোকে ছেলেটা এবার কি করেছে যে তুই ওকে ক্যান্টিন থেকে বের করে দিচ্ছিস? ওই খ্যাতটাকে আমার সহ্য হয় না, তাই। এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। ওই তোদের এত ফাটছে কেন? উচিত কথা বললেই দোষ। চুপ থাক। এই ছেলে। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এখান থেকে যাব কেন? যেতে বলছি চলে যাও, এত কথা বলো কেন? এখানে বসার সবারই অধিকার আছে, তাই আমি যাব না। সোজা কথায় না গেলে গার ধাক্কা দিয়ে বের করে দিব। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু আপনার মালিকের কাছে বিচার দিব। মালিকের কাছে বিচার দিয়ে লাভ নেই, উনি আপনাকে বের করে দিতে বলেছে। কি? কোথায় আপনার মালিক? ওই যে ওখানে। আমি দোকানের মালিকের কাছে গেলাম। এই যে আঙ্কেল, আপনি নাকি আমাকে বের করে দিতে বলেছেন? উনি না, আমি বের করে দিতে বলছি। আপনি? কিন্তু কেন? তোকে আমার সহ্য হয় না, তাই। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এর ফল কিন্তু ভালো হবে না। মিম এই কথা শুনে দিল আমাকে এক ধাক্কা। আমি ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। ওই, কি ভালো হবে না? তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর তো সাহস কম না? কমিশনারের মেয়েকে হুমকি দিচ্ছিস, ছোট লোক একটা। আমি মাটি থেকে উঠে মিমকে এক থাপ্পড় দিতে গেলাম, কিন্তু দিলাম না। ওই, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় উঠাস? তোকে তো। মিম ভরা ক্যান্টিনে সবার সামনে আমার গালে 2টা থাপ্পড় মারলো। সবাই থাপ্পড়ের শব্দ শুনে দাঁড়িয়ে গেল। কেউ কিছু বলল না। কিছু বলতে গেলে তো সমস্যা, কারণ সে কমিশনারের মেয়ে। আমি প্রচন্ড অপমানিত হলাম, কিন্তু তাকে কিছুই বললাম না, কারণ
সত্যি কথা এই যে আমি মিমকে খুব পছন্দ করি। এখান থেকে যাবি নাকি আরো 2টা থাপ্পড় খাবি? আমি মাথা নিচু করে বাড়িতে চলে আসলাম। মিম, ছেলেটাকে সবার সামনে এভাবে চড় মারলি? কাজটা কিন্তু একদম ঠিক করিসনি। ছেলেটা তো তোর কোনো ক্ষতি করছে না, শুধু শুধু ছেলেটাকে থাপ্পড় দিতে গেলি। ওই চুপ কর তোরা, এত মহৎ বাণী আমাকে দিতে আসিস না। ওই খ্যাত ছোট লোক ছেলেটার সাহস কি করে হয় আমাকে হাত উঠানোর? হাত তুলেছে, মারে তো নাই, তুই তো মেরেই দিয়েছিস। মেরে দিয়েছি, পুলিশে তো ধরিয়ে দি নাই। আর একটা কথা নয় এই ব্যাপারে। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে সবাই একসাথে লাঞ্চ করতে বসলাম। কি হলো, আমার দেবরটার গাল লাল হয়ে আছে কেন? দিল রে, ইজ্জতের ফালুদা বানাই দিল। এই ভাবির কাছে কিচ্ছু লুকানো যায় না। সত্যি তো। কিরে, তোর গাল লাল কেন? আরে গালে মশা বসেছিল, তাই থাপ্পড় দিয়েছিলাম মশা মারার জন্য। তুই এই চৌধুরী বাড়ি মশা পেলি কোথায়? সত্যি করে বল, কি হয়েছে? কিছু হয়নি তো। তোকে কি কেউ মেরেছে? তোকে কত করে বললাম গার্ডদের সাথে করে নিয়ে যেতে। কি যে বলো না বাবা, নেতার ছেলেকে মারার সাহস আছে কারো? হ্যাঁ, আমার বাবা এই শহরের একজন নামকরা নেতা, আর আমি তার ছেলে। ইস রে, নেতার ছেলে! তোমাকে দেখলে কে বলবে নেতার ছেলে? কত সুন্দর স্মার্ট দেবরটা আমার, কি রকম পোশাক পরে, চেহারায় কালি মাখে, চুলগুলো কি রকম যেন। তিনি নাকি নেতার ছেলে। আচ্ছা, তুই এভাবে ভার্সিটিতে যাস কেন? তোর মতলবটা কি বলতো? মতলব কিছুই না, আমার সময় হলেই আমি আমার আসল গেটআপে ফিরে আসব। কি জানি, তোমার ইচ্ছা। পরের দিন কলেজে ক্লাসরুমের ফার্স্ট বেঞ্চে বসে আছি, হঠাৎ করে মিম চিল্লাচিল্লি শুরু করে দিল। স্যার, আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। কি বলছো, সত্যি নাকি? জি স্যার, সবাইকে চেক করেন, আমার মোবাইলটা নিশ্চয়ই চুরি হয়েছে। স্যারেরও কোনো উপায় নেই, কমিশনারের মেয়ে যা বলবে তাই করতে হবে। একে একে সবার ব্যাগ সার্চ করা হয়েছে, এবার আমার পালা। আমার ব্যাগটা সার্চ করতেই মিমের মোবাইলটা পাওয়া গেল। স্যার, এই তো আমার মোবাইল। এই ছোট লোক ছেলেটা আমার মোবাইল চুরি করেছে স্যার। স্যার, ওকে এক্ষুনি কলেজ থেকে বের করে দিন। না স্যার, আমি চুরি করিনি, এটা এই মেয়ের কোনো ষড়যন্ত্র। মোবাইলটা যেহেতু তোমার ব্যাগে পাওয়া গেছে, সেহেতু আমি আর কি বলবো। চলো এক্ষুনি প্রিন্সিপালের রুমে। এরপর আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হলো। প্রিন্সিপাল আমাকে যা তা বলে বের করে দিল, এবারের মতো মাফ করে দিল। আবার এরকম কোনো ঘটনা ঘটালে কলেজ থেকে বের করে দিবে আমাকে। আমি প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে দেখি মিম হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা মিমের কাজ। আমি মিমের দিকে একবার তাকিয়ে কলেজ থেকে বাসায় চলে আসলাম। কি গো, আমার দেবরটার মন খারাপ? এই অবেলায় শুয়ে আছে যে? মনটা খুব খারাপ ভাবি। কেন, কি হয়েছে আমাকে বলো তো। তারপর ভাবিকে প্রথম থেকে মিমের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে আজকের ঘটনা সব বললাম। ভাবি, মেয়েটা আমাকে দু চোখে দেখতে পারে না, শুধু অপমান করে। এরকম ক্ষেতকে কে পছন্দ করবে? তুমি মুখের এই সব কালি টালি মুছে মিমকে শায়েস্তা করতে পারো না? কিন্তু ভাবি, এই মেয়েটাকে যে আমি পছন্দ করে ফেলেছি। কি, শুধু পছন্দ নাকি অন্য কিছু? জানি না ভাবি। বাহ বাহ, এখন আবার লজ্জা পাচ্ছে। এই জন্যই তো বলি আমার দেবরটা মেয়েটাকে কিছু বলছে না কেন। উনি যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। সমস্যা নাই, তাড়াতাড়ি তোমার এই ক্ষেত গেট আপ চেঞ্জ করে মেয়েটাকে এইবারে বউ করে নিয়ে এসো। আনবো ভাবি, আনবো। ওকে তো এবারের বউ করে আনবোই। আমার সব হিসাব তুলতে হবে। কি হিসাব? সময় হলে সব বুঝতে পারবে। তোমার শুধু সময় হলে, কিন্তু সময়টা কোন দিন হবে? খুব শীঘ্রই আসতে চলেছে। কি জানি ভাই, অপেক্ষা করে আছি আমি তোমার সময়টার জন্য। অপেক্ষা করো, অপেক্ষার ফল মিষ্টি হয়। 2 মাস পর, এই 2 মাসে মিম আরো নানাভাবে আমাকে অপমান করে গেছে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি। কেন করিনি সেটা শুধু আমি জানি। আজ বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা হবে 3rd ইয়ারের। সবাই খুব উৎসাহী হয়ে আছে এই রেজাল্ট নিয়ে, কারণ সবাই দেখতে চায় এবারও কি আমি প্রথম হব কিনা। মিম তো মনে মনে ধরে নিয়েছে, ও যদি এবার প্রথম না হয় তাহলে আমাকে কলেজ থেকে বের করে দিবে। এখন স্যার রেজাল্ট ঘোষণা করবেন। বরাবরের মতো এবারও প্রথম হয়েছে আমাদের কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র ইমরান। কংগ্রেচুলেশন ইয়ং ম্যান। ধন্যবাদ স্যার।
সবাই হাততালি দিয়ে আমাকে অভিবাদন জানাচ্ছে, কিন্তু একজন জানাচ্ছে না, সে হচ্ছে মিম। মিম তো এসব দেখছে আর রাগে ফুঁসছে। সে এখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, বাড়িতে চলে গেল। চতুর্থ বর্ষের ক্লাস শুরু হয়েছে, সবাই যার যার ক্লাসরুম খুঁজে নিচ্ছে। আমিও আজকে কলেজে এসেছি। গেট দিয়ে কলেজের ভিতরে প্রবেশ করা মাত্রই মিম এসে আমার সামনে দাঁড়ালো। আপনি আমার পথ আটকালেন কেন? ক্ষমা চাইতে। মানে? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপমান করেছি। এই সব কিছুর জন্য আমি অনুতপ্ত। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মিম আমাকে কি বলছে এগুলো? আমি নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। কি হলো? আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি এই মুহূর্তে তোমার পায়ে ধরবো। পা ধরতে হবে না, আমি মাফ করে দিয়েছি। না, তুমি মন থেকে বলছো না। আমি আগের সব ঘটনা ভুলে গিয়ে মিমকে ক্ষমা করে দিলাম। মন থেকেই বলছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি? সত্যি। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। ওকে ফ্রেন্ডস। এই বলে আমরা হাতে হাত মিলালাম। ওকে, এখন থেকে নো আপনি, অনলি তুমি। ওকে ওকে তুমি। মিম আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেলাম। কলেজের কেউই এই বিষয়টা হজম করতে পারছে না যে মিম দুদিন আগেও আমাকে খ্যাত ছোট লোক বলে অপমান করত, আর এখন সে কিনা আমাকে বন্ধু বানিয়েছে। বিষয়টা মেনে নিতে পারছে না কেউ। একদিন রাতে ফোনে, কি করো? বসে আছি। তুমি? আমিও। এই শোনো না, তোমার জন্য কাল একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কলেজে আসলে দেখতে। আমার তো এখনই শুনতে ইচ্ছে করছে, প্লিজ বলো না। এখন বলে দিলে তো সেটা সারপ্রাইজ থাকবে না। সেটাই তো। ওকে, ঘুমাও, কাল দেখা হবে। গুড নাইট। গুড নাইট। পরের দিন কলেজে। এত দেরি কেন? কতক্ষণ অপেক্ষা করে আছি। তা আজকে এত অপেক্ষা কেন? বলছি না তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ দিবে দাও, আমার আর তর্স হইছে না। চলো। চলো। মিম আমাকে একটা দোতলা রুমে নিয়ে গেল। রুমে গিয়ে মিম দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করছো কেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে? তুই আসলে একটা গাধা, বোকা, খ্যাত। তোর সাথে আমি ফ্রেন্ডশিপ করব? তুই ভাবলি কি করে? আমি তখন নীরব দর্শকের মতো সব শুনছি। মিম আবারও বলতে শুরু করলো, তোর সাথে এতদিন আমি বন্ধুত্বের অভিনয় করেছি, তুই টেরও পাসনি। তুই এবারও ক্লাসে প্রথম হয়েছিস। তোর মতো খ্যাত ছেলে কিভাবে ক্লাসে প্রথম হয় আমি বুঝি না। তোকে আজকে কলেজ থেকে বের করবই। মানে? বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। মিম তার জামার হাতের ফুলটা নিজের হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেললো। চুলগুলো উসখুস করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। মিম, এরকম করছে কেন? পাগল হয়ে গেলে নাকি? মিমের চিৎকার শুনে সবাই দোতলার রুমে চলে আসে। মিম রুমের দরজাটা খুলে দিয়ে তার বান্ধবীদেরকে গিয়ে জড়িয়ে ধরলো। সবাই তো আমাকে আর মিমকে এই অবস্থায় দেখে অবাক। আমি তো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এতক্ষণ আমার সাথে কি হলো আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তার এই ইমরান আমাকে সারপ্রাইজ দিবে বলে এই রুমে এনেছে। আমি রুমে আসা মাত্রই দরজা বন্ধ করে দেয়। ইমরান, এগুলো কি? তোমার মতো ছাত্র এইসব করে? তুমি এত নীচ। স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। সবাই মেয়েটার সাজানো নাটক। কেউ কি নিজের ইজ্জত নিয়ে নাটক করবে? তোমাকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি। স্যার, আপনাদের সবার চোখ এই মেয়েটা অন্ধ করে দিয়েছে, তাই সবাই মিথ্যাকেই বিশ্বাস করছেন। চুপ, তুমি আর কোনো কথা বলবে না। চলো প্রিন্সিপালের রুমে, যা করার উনি করবেন। আমাকে প্রিন্সিপালের রুমে নেওয়ার পর তিনি আমাকে থাপ্পড় মারে এবং টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেয়। মিম তখনও কাঁদছিল। মিমের এই মিসে কান্নার ফাঁদে সবাই পড়ে গেছে। আমি কলেজ থেকে বের হওয়ার সময় মিমের দিকে একবার তাকাই। মিম একটা হাসি উপহার দিল আমাকে, যে হাসিটা আমি ছাড়া আর কেউই দেখতে পাইনি। ক্যান্টিনে। ওই মিম, আমি জানি ইমরান কখনো তোর সাথে এমন খারাপ কাজ করবে না। কাহিনী কি সেটা বল। কাহিনী আবার কি? ও আমার শরীরে তো সামান্য টাচও করতে পারবে না, আবার আমার জামা ছিঁড়বে? সবকিছু আমি ইচ্ছা করে করেছি ওই খ্যাতটাকে কলেজ থেকে তাড়ানোর জন্য। দেখ, কাজটা তুই একদম ঠিক করিসনি। সবাই ছেলেটাকে কিভাবে অপমান করলো, যা তা বললো, তোর কি একটুও খারাপ লাগেনি? না, লাগেনি। তুই একবার চিন্তা করে দেখিস তুই ওর সাথে কি করেছিস। কি হলো?
আমার দেবরটার গাল আজকেও দেখি লাল। কি আজকেও মারছে নাকি? না, আজকে প্রিন্সিপাল মারলো। কি? কেন? তারপর আমি ভাবিকে সবকিছু খুলে বললাম। একজন নেতার ছেলেকে বারবার কমিশনারের মেয়ে অপমান করছে, তুমি কিছু বলছো না কেন? কাল থেকে বলবো। কিভাবে? কাল থেকে ইমরান তার আসল গেটআপে ফিরে আসবে। সবাই কালকে নেতার ছেলে ইমরানকে দেখবে। সত্যি? সত্যি ভাবি। শুনে খুশি হলাম। এবার মিম আমার দেবরের হিরোগিরি দেখবে, নেতার ছেলেকে দেখবে। রাতে ডিনারের সময়। বাবা, কালকে কলেজে যেতে আমার কিছু গার্ড লাগবে। কি, আমি কি ঠিক শুনছি? কাল থেকে আমি হব নেতার ছেলে। সত্যি? এই ক্ষেত কালি সব চেঞ্জ করবে? ওকে, তোমার যা ইচ্ছা তাই করো। কমিশনারের মেয়ে, কাল থেকে তোমাকে বোঝাবো নেতার ছেলে কি জিনিস। পরের দিন কলেজের গেট দিয়ে কালো নিউ 27 ব্যান্ডের একটা গাড়ি ঢুকলো। পিছন দিয়ে আরো 2টা দামি ব্যান্ডের গাড়ি ঢুকলো। কলেজ গেটের মাঝখানে গাড়ি 3টি থামলো। পিছনের গাড়ি 2টা থেকে 4 জন এক পোশাক পরা লোক বের হয়ে সামনের কালো গাড়িটার দরজা খুলে দিল। গাড়ির হর্ন শুনে সকল ছাত্রছাত্রী মাঠে এসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের চেহারা দেখে বোঝা যায় তারা জানতে চাচ্ছে এরা কারা, কারণ গাড়ির ভিতরের লোককে এখনো তারা দেখেনি। যেমাত্র গাড়ির ভিতর থেকে আমি মাথাটা বের করে সোজা হয়ে দাঁড়ালাম, সবারই মুখে একটা শব্দই উচ্চারিত হলো, তা হলো ইমরান। হ্যাঁ, গাড়ির লোকটি আর কেউ নয়, আমি নেতার ছেলে ইমরান চৌধুরী। কালো শার্ট, কালো চশমা, স্পষ্ট জিমওয়ালা বডি দেখা যাচ্ছে, চুলগুলো স্পাইক করা, ফর্সা চেহারা, সব মিলে পারফেক্ট একটা হিরো। কলেজের সব মেয়েরা তো হা করে তাকিয়ে আছে। এমন স্মার্ট সুদর্শন ছেলে মনে হয় না কলেজে আরো আছে। সবাই তো অবাক, সত্যি আমি নাকি আমার কোনো ডুপ্লিকেট। মিম তো এই দৃশ্য দেখে বিষম খেয়ে গেল, পরে নিজেকে সামলে নিল। মিম আমার কাছে আসতে চাইলে ওই 4 জন লোক মিমকে বাধা দেয়। আমি ইশারায় লোকগুলোকে সরে আসতে বলি। মিম আমার কাছে আসলো। বাহ বাহ, চেহারা তো ভালোই পাল্টিয়েছিস। খ্যাত ছেলেটা এখন হিরো, তাই গার্ড লোকগুলোকে কয়দিনের জন্য ভাড়া করে এনেছিস? আমি কোনো কথা না বলে মিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে কিস করতে লাগলাম। মিমের চোখ তো কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। ও ভাবতেই পারিনি আমি তাকে কিস করে বসবো। মিম ছুটার জন্য লাফালাফি করছে, কিন্তু ছুটতে পারছে না। প্রায় কিছুক্ষণ পর মিমকে ছেড়ে দিলাম। মিম আমাকে থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই আমি হাত ধরে ফেলি। হাউ ডেয়ার ইউ! ডেয়ারের কি দেখেছ? অনেক সহ্য করেছি, আর না, পুরো কলেজের সবার সামনে আমাকে অপমান করেছ, তার সামান্য শাস্তি এটা। এই ইমরান কি জিনিস তা তুই হাড়ে হাড়ে টের পাবি, কমিশনারের মেয়ে। আমি মিমকে সাইডে সরিয়ে চোখে চশমা পরে প্রিন্সিপালের রুমের দিকে হাঁটা ধরলাম। এদিকে মিম তার কমিশনার বাপিকে ফোন দিয়ে সব বলল। আমি নক না করেই প্রিন্সিপালের রুমে ঢুকে পড়লাম। এই ছেলে, তুমি এখানে কেন? কলেজে ঢোকার সাহস কে দিয়েছে তোমাকে? কলেজে ঢুকেছি, তাতেই আপনি সাহস দেখছেন? আপনাকে যখন কলেজ থেকে বের করে দিব তখন কি বলবেন? তোমার সাহস কি করে হয় একজন প্রিন্সিপালের সাথে এইভাবে কথা বলা? তুমি জানো এই মুহূর্তে তোমাকে আমি পুলিশে দিতে পারি। আপনি প্রিন্সিপাল থাকলে তো আমাকে পুলিশে দিবেন। এই ছেলে, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। লিমিটের প্রশ্ন তুলছেন? যখন আপনি সামান্য কমিশনারের মেয়ের কথা শুনে কলেজ থেকে বের করে দিয়েছিলেন আমাকে, তখন আপনার লিমিট কোথায় ছিল? তোমাকে বলতে বাধ্য নই আমি। তুমি বের হও রুম থেকে। গার্ড, গার্ড! প্রিন্সিপালের গার্ড আসলে আমার গার্ড তাদের আটকে ফেলে। গার্ডকে ডাকছেন কেন? আপনার সেই কমিশনারকে ডাকুন। প্রিন্সিপাল তার মোবাইলটা হাতে নেওয়া মাত্রই প্রিন্সিপালের ফোনে কল বেজে উঠল। হ্যালো। কি? সরি স্যার, আর এমন ভুল হবে না। প্রিন্সিপাল সরি বলল। প্রিন্সিপাল হাত থেকে ফোনটা রাখলো। কি কমিশনারকে ফোন দিবেন না, নাকি এখন নেতার ছেলের গোলামি করবেন? কমিশনার কিছু বলছে না, একদম চুপ হয়ে আছে। একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আপনি, কারো গোলামি আপনার মানায় না। আর এখন থেকে সঠিক তথ্য জেনেই বিচার করবেন। যাওয়ার আগে একটা কথা বলে যাই, প্রিন্সিপালের মতোই থাকুন। কমিশনারকে ভয় পেতে হবে না, উল্টো তারাই আপনাকে ভয় করবে, আর টিসিটা ফেরত নেবে। এখন আমি আসি। আমি প্রিন্সিপালের রুম থেকে বের হতেই
মিম ও তার কমিশনার বাবাকে দেখতে পেলাম। মিম একটা মুচকি হাসি দিল। আমি কমিশনারের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম। তখন এই ছেলে দাঁড়াও। জি বলুন। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের শরীর টাচ করার? আপনার মেয়ে এটারই প্রাপ্য। ইউ ইডিয়েট রাস্কেল। তখন মিমের বাবা আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মারলো। আমি মিমের বাবাকে কিছু না বলে মিমকে গিয়ে একটা থাপ্পড় মারলাম। আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে থাপ্পড়টা না দিয়ে আপনার মেয়েটাকে দিলাম। ইউ ইডিয়েট বেয়াদব, তুই কমিশনারের সামনে তার মেয়েকে থাপ্পড় মারিস? তোকে এই মুহূর্তে আমি জেলে নিক্ষেপ করব। তাই নাকি? হাবিলদার, ওকে নিয়ে চলো। আরে দাঁড়ান কমিশনার সাহেব। আমি পকেট থেকে মোবাইলটা নিয়ে একজনকে কল করলাম। সকল ছাত্রছাত্রী উৎসুক হয়ে আজ আমার এক নতুন কাহিনী দেখছে। তারা জানতে উৎসাহী আমি আসলে কি। তুই ফোন দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? দেখি তোর কোন বাপ আসে বাঁচাতে। আপনার মোবাইলটা হাতে নিন। কমিশনার মোবাইলটা হাতে নেওয়া মাত্রই তার ফোনটা বেজে উঠল। কমিশনার আমার দিকে তাকালো। ফোনটা ধরে কথা বলুন। হ্যালো, কে? জি স্যার, সরি স্যার, ভুল হয়ে গেছে। না স্যার, আমার চাকরিটা শেষ করবেন না? মিম তো অবাক হয়ে তার বাবার কথাগুলো শুনছে। কমিশনার ফোনটা রাখলো। কি হয়েছে বাবা? তুমি নেতার ছেলে? হ্যাঁ, আমি নেতার ছেলে। কি? ও নেতার ছেলে? হ্যাঁ, আমি নেতার ছেলে। এই শহরের নামকরা নেতা মাহমুদ চৌধুরী এর ছোট ছেলে ইমরান চৌধুরী। এতদিন আমি সবার সাথে মিশে সবাইকে জানতে চেয়েছি কে ভালো আর কে খারাপ। যারা এতদিন এই নেতার ছেলের সাথে খারাপ আচরণ করেছে তারা এর শাস্তি অবশ্যই পাবে। আমি চশমা চোখে দিয়ে চলে যাচ্ছিলাম। আবার মিমের কাছে আসলাম। আর হ্যাঁ, তোকে তো আমি ছাড়ছি না। অনেক অপমান করেছিস, থাপ্পড়ও মেরেছিস, কিছুই বলিনি। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া তোর মোটেও উচিত হয়নি। আবার দেখা হবে। সি ইউ লেটার। আমি চলে এলাম। মিম এতক্ষণ নীরব দর্শকের মতো সব শুনে গেল। পুরো কলেজ প্রাঙ্গণ নিশ্চুপ হয়ে গেল। এতদিন এই খেত ছেলেটাকে এত অপমান করে এসেছে, সে কিনা নেতার ছেলে। মিম তো পুরাই হা হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল মিম কিছুই বুঝতে পারছে না। কোথায় খেত ছোট লোক ছেলেটা আর কোথায় নেতার ছেলে। মিমের বাবা কমিশনার কিছু না বলে চলে গেল। মিমের বান্ধবীরা মিমের কাছে আসলো। দেখলি তো, ছেলেটাকে খ্যাত ছোট লোক বলে অপমান করতি, আর এখন সে নেতার ছেলে। আর এজন্যই মানুষকে ছোট করতে নেই। এখন দেখ সামনে কি হয়। চুপ করবি তোরা? মিম হনহন করে হেঁটে কলেজ থেকে বের হয়ে গেল। আর আমি বাসায় আসলাম। ভাবি, এক গ্লাস পানি দাও তো। এই নাও। তা আজকে নেতার ছেলেকে দেখে সবার কি অবস্থা হলো? অবস্থা দেখে আর কি হবে, ওদের ব্যবস্থা আমি সামনে করতেই থাকবো। তা মিমের রিয়াকশন কেমন ছিল? প্রথমে তো আমাকে এই কথা শুনিয়ে গেল। তারপর যখন সত্যি সত্যি বিলিভ করলো আমি নেতার ছেলে, তখন মুখটা একেবারে হা হয়ে গেল। তাই নাকি? তা পরের ধাপটা কি? সেটা পরে দেখা যাবে। ওকে, তোমার যা ইচ্ছা। আজকে আমি বডিগার্ড ছাড়াই কলেজে আসলাম। সুজা ক্লাসে গিয়ে ক্লাস করলাম। মিমও ছিল। আজকে কেউ কারোর দিকে তাকায়নি। ক্লাস শেষ করে আমি ক্যান্টিনে আসলাম। মিমও আসলো। সেদিন যে লোকটা আমাকে বের করে দিয়েছিল রহিম, তাকে ডাক দিলাম। এই যে ভাই, এদিকে আসুন। চিনেছেন আমাকে? জি চিনেছি। আজকে আমাকে ক্যান্টিন থেকে বের করে দিবেন না? আমার কি দোষ বলুন? আমার বস বলেছে আপনাকে বের করে দিতে। আপনার বসকে ডাকুন। রহিম তার বসকে ডেকে আনলো। আসুন স্যার, আসুন, এদিকে আসুন। আমাকে নিশ্চয় চিনতে পেরেছেন, যাকে একদিন এই ক্যান্টিন থেকে বের করে দিয়েছিলেন। আজকে যদি আপনাকে এই ক্যান্টিন থেকে বের করে দেই? না, এমন করবেন না। আমি তো কমিশনারের মেয়ের কথা শুনে এমন করেছি। শুধু কমিশনারের মেয়ে, কমিশনারের মেয়ে, যান সামনে থেকে। হঠাৎ করে একটা ছেলে এসে মিমকে প্রপোজ করলো। মিম রিজেক্ট করলে ছেলেটি মিমকে জোর করে। এতে মিম রেগে ছেলেটাকে কষিয়ে একটা থাপ্পড় মারে। তোর তো সাহস কম না? তুই আমার হাত ধরছিস? যা, ভাগ এখান থেকে। এই থাপ্পড়ের প্রতিশোধ আমি নেব। যা নিস। মিম হঠাৎ করে এসে আমার সামনে দাঁড়ালো। ইমরান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জীবনেও আর কখনো খারাপ আচরণ করব না। ওরে তোরা দেখ, কমিশনারের মেয়ের নতুন ড্রামা। এটা কোনো ড্রামা নয়, আমি সত্যি বলছি, বিলিভ করো। এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও।
তোকে বিশ্বাস করব? তোকে হাসালি। এতদিন খেত ছোট লোক বলে অনেক অপমান করেছিস, আর এখন নেতার ছেলে, স্মার্ট সুন্দর বড় লোকের সন্তান বলে এসেছিস ক্ষমা চাইতে? তোকে কোনোদিনও ক্ষমা করব না। আমি এই কথা বলে সেখান থেকে চলে গেলাম। মিমের বান্ধবীরা মিমের কাছে আসলো। মনে হয় না ও কোনোদিন তোকে ক্ষমা করে দিবে। ওকে ক্ষমা করতেই হবে, একবার না বারবার ওর পেছনে লেগে থাকবো। ক্ষমা না করে যাবে কোথায়? আমরা আছি তোর সাথে। আমি বাসায় চলে আসলাম। কি দেবর, আজকে খুশি খুশি লাগছে? আজকে মিম সবার সামনে আমার কাছে মাফ চেয়েছে। তুমি মাফ করে দিয়েছো? আরে না ভাবি, এত সহজে তো আমি মাফ করব না। তবে দেখো আবার বেশি কষ্ট দিও না। পরের দিন কলেজে যাওয়ার সময় মিম আমার পথ আটকালো। সামনে থেকে সরে দাঁড়া। না, আগে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কি বললি? বন্ধুত্ব? সামান্য একটা কমিশনারের মেয়ের সাথে আমার বন্ধুত্ব মানায় না। সামনে থেকে সর বলছি। না, আমি সরবো না। আমার সাথে বন্ধুত্ব করতেই হবে। সামনে থেকে সরে যা বলছি, তা না হলে কিন্তু। তা না হলে কি? আমি হাত দিয়ে মিমকে একটা ধাক্কা দিলাম। মিম তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আর ভুলেও কখনো আমার সামনে আসবি না। আমি হনহন করে হেঁটে চলে গেলাম। মিমের চোখ দিয়ে দুফোঁটা পানি বের হলো, যা আমার চোখে এড়ালো না। তোমার সামনে আমি আর আসবো না, কিন্তু তুমি যদি আমার সামনে আসো তাহলে আমিও তোমাকে ছাড়ছি না। ক্যান্টিনে বসে আছি, এমন সময় মিমের বান্ধবী রিনু ও রিমা দৌড়ে হাঁপাতে হাঁপাতে আমার কাছে আসলো। কি হয়েছে, তোমরা তো হাঁপাচ্ছ কেন? মিমকে যে ছেলেটা প্রপোজ করেছিল নাহিদ, ওই নাহিদ ছেলেটা মিমকে তুলে নিয়ে গেছে। তুমি নাহিদের হাত থেকে মিমকে বাঁচাও প্লিজ। দেশে কি আর মানুষ পেলে না? ওই মিমকে আমাকেই বাঁচাতে হবে? আপনি ছাড়া আর কেউই ওকে বাঁচাতে পারবে না। ওকে, আমি দেখছি। ওইদিকে মিম আর নাহিদ। ওই তোর সাহস তো কম না, আমাকে তুলে এনেছিস। আমার বাবা জানলে তোর খবর করে দেবে। তাই নাকি? তোর দেখি এখন অনেক তেজ। আজকে তোর তেজে এর 12টা বাজাবো। কি করবি তুই? তোকে রেপ করব। দেখ, এর ফল কিন্তু ভালো হবে না। নাহিদ এক পা করে মিমের দিকে এগিয়ে যাচ্ছে। নাহিদ মিমকে ধরে বিছানায় ফেলে দিল। নাহিদ মিমের উপর বিছানায় ঝাঁপিয়ে পড়বে এমন সময় দরজা ভাঙার শব্দ শুনে নাহিদ পিছনের দিকে তাকালো। ইমরান তুই? ওকে ছেড়ে দে। না, আমাকে আমার কাজ করতে দে, তুই চলে যা। ছেড়ে দে বলছি। না। আমি দৌড়ে এসে নাহিদের পেটে একটা লাথি মারলাম। তারপর নাহিদকে ইচ্ছামতো পিটিয়ে এবারের মতো ছেড়ে দিলাম। তারপর মিমের দিকে তাকালাম। কমিশনারের মেয়ে হলেই যে তেজ দেখাতে হবে এমন কোনো কথা নেই। এই তেজের জন্যই আজকে তোর ইজ্জত যেতে পারতো। আর দেখাবো না। তারপর আমি চলে যাচ্ছিলাম। আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসো। ঠিক আছে, চল। হঠাৎ করে আকাশটা মেঘে ঢেকে গেল। পরিবেশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। আমি মিমকে গাড়িতে বসতে বলে নিজে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলাম। আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড়গুড় আওয়াজ হচ্ছে। আমাদের কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেল। কি হলো? গাড়ি থামালে কেন? আমি গাড়ি থামাইনি, গাড়ি নিজেই থেমে গেছে। মানে? গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে। আমি বের হয়ে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে। তো কি হয়েছে? আরে, আমি মিমকে কিছু বলতে না দিয়ে আমার কোটটা গাড়িতে রেখে দরজা খুলে বের হয়ে গেলাম। খুব জোরে সোরে বৃষ্টি হচ্ছে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। নির্জন পরিবেশ। বৃষ্টির আওয়াজে আশেপাশের কোনো কিছুই শোনা যাচ্ছে না। আমি গাড়ির স্টিয়ারিংটা তুলে ইঞ্জিন পরীক্ষা করছি। কোনোভাবে গাড়ির সমস্যার সমাধান করতে পারলাম না। ড্যাম ইট, এটা এখনই খারাপ হতে হলো। এই নির্জন জায়গায় মনে হয় না আর কোনো সাহায্য পাবো। তার উপর এই বৃষ্টি। বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। আমি গাড়িতে একটা লাথি মারলাম। আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আর আমি উপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছি। বৃষ্টির পানি আমার মুখ আশ্রিয়ে নিচে পড়ছে। হঠাৎ আমার পাশে কারো উপস্থিতি টের পেলাম। পাশে তাকিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। আমার মেজাজ তো 450 ভোল্টের মতো জ্বলে উঠল। ওই, এটা কি ফাজলামি হচ্ছে? কই, কি ফাজলামো হচ্ছে? গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজছিস কেন? বৃষ্টি আমার ভালো লাগে, তাই ভিজছি। দেখ, ভালোই বলছি।
তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বস। না, আমি বৃষ্টিতে ভিজবো। এই কথা বলে মিম দৌড়ে রোডের মাঝখানে চলে গেল। দুহাত প্রসারিত করে উপরের দিকে তাকিয়ে লাফালাফি করছে। আমার এই দৃশ্যটা দেখে সব রাগ পানি হয়ে গেল। আমি মুগ্ধ নয়নে মিমকে দেখছি। এই কঠিন হৃদয়ের মেয়েটারও এমন গুণ আছে, আমি আজকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আজকে যদি সব ঠিক থাকতো, আমি হয়তো মিমকে আমার মনের কথাটা খুলে বলতে পারতাম। এই রোমান্টিক পরিবেশে হয়তো নতুন কোনো গল্পের সূচনা হতো, কিন্তু তা আর সম্ভব নয়। মিমের প্রতি যে ঘৃণা জমেছে তা হয়তো এত সহজে মুছে যাবে না। মিম লাফাতে লাফাতে এক পর্যায়ে গাড়ির দিকে তাকালো। গাড়ির কাছে আমাকে দেখতে পেল না। মিমের হঠাৎ প্রচন্ড ভয় লাগা শুরু করলো। সে গাড়ির কাছে এসে গাড়ির ভিতরে এবং আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আমাকে পেল না। ইমরান, কোথায় তুমি? আমার ভয় লাগছে। দেখো, আমার সাথে কোনো মজা করবে না, বলে দিলাম। হঠাৎ একটা গাড়ি এসে মিমের সামনে থামলো। গাড়ি থেকে কয়েকজন লোক বের হলো। আরে বাহ, আজকে রাতটা মনে হয় ভালো কেন? এমন একটা সুন্দর পাখি এভাবে রাস্তায় পেয়ে যাব ভাবতেই পারিনি। বেশি কথা না বলে পাখিটাকে নিয়ে চল। লোকগুলো মিমকে টানতে টানতে গাড়িতে উঠাবে, এমন সময় আমি আসলাম। এই যে ভাইয়েরা, দাঁড়ান। আমার কথা শুনে লোকগুলো পিছনে তাকালো। মিম এই সুযোগে তাদের হাতে কামড় দিয়ে এক দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো। আমি তাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেলাম। মিম কান্না করছে। আমি তো আরো একবার ভেবাচাকা খেয়ে গেলাম। আজকে আমি এই কোন মিমকে দেখছি? মিমকে বুক থেকে তুলে মিমের মুখের দিকে তাকালাম। মিমের চোখে পানি এই বৃষ্টির মধ্যেও স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি মিমকে নিয়ে চলে যাচ্ছিলাম। ওই বেটা, তুই আমাদের পাখিকে নিয়ে কই যাস? এটা কি হয়তো? আমি কিছু বলতে যাব তার আগেই মিম উত্তর দিয়ে দিল। ওই বেটা, কাকে বলছিস? ও আমার জামাই, আমি তার বউ। মিমের কথা শুনে আমি তো বিষম খেয়ে উঠলাম। আমি মিমের দিকে তাকাতেই মিম আমাকে এক চোখ টিপ মারলো। সাহস থাকলে আয়, আমার জামাইয়ের কাছ থেকে আমাকে নিয়ে যা। তখন আমি মিমের কানে কানে ফিসফিস করে বললাম, এই হচ্ছেটা কি? এই মোটা লোকগুলোর সাথে আমি একা একা পারবো না তো। তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? জি, ওদের সাথে পারবে না? তাহলে এখন উপায়? তাহলে আর কি, এখান থেকে পালাতে হবে। কি পালাতে হবে? শুরু করো। 1 2 3। আমি মিমের হাত ধরে দিলাম এক দৌড়। ওই ধর ধর পালিয়ে যাচ্ছে। লোকগুলো মিম ও আমাকে তাড়া করছে। আমরা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের অনেক ভেতরে চলে আসলাম। হঠাৎ করে মিম থেমে গেল। আমি আর পারছি না। শক্তি শেষ? তখন আমাকে জামাই বললি কেন? তো কি হয়েছে? জামাই তো আর হয়ে যাওনি। তোর জামাই হতে আমার বয়ে গেছে। এখন কি করব? এই জঙ্গলেই রাত কাটাতে হবে। কি? পারবো না। তোর জন্যই তো বিপদে পড়লাম। তোকে কে বলেছে গাড়ি থেকে বের হতে? বের না হলে তো আর বিপদে পড়তাম না। আমি কি জানতাম নাকি বিপদ হবে? তাছাড়া বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারিনি। হয়েছে, আর বলতে হবে না। এখন জঙ্গলেই রাত কাটা। কিছুক্ষণ পর মনে হয় জঙ্গলে রাত কাটাতে হবে না। মানে? ওই যে ওখানে একটা ঘর দেখা যাচ্ছে, মনে হয় কেউ ওখানে থাকে। তাহলে তাড়াতাড়ি চলো। মিম আর আমি সেখানে গিয়ে দেখি ছোট্ট একটা কুড়ি ঘর। এখানে কেউ থাকতে পারে? তাদের ভয় করে না? আমি দরজায় টোকা দিলাম। দরজা খুলে ভিতর থেকে একজন বৃদ্ধ লোক বের হয়ে আসলো। কে তোমরা? আমি কিছু বলতে যাব তার আগেই মিম বলে দিল, আমরা স্বামী স্ত্রী, বিপদে পড়ে এখানে এসেছি। আজকে রাতে আমাদের থাকার জন্য এই জায়গাটা দরকার। আমি মিমের দিকে অগ্নির দৃষ্টিতে তাকালাম, কিন্তু তাতে মিমের কোনো ভ্রুক্ষেপও হলো না। ভিতরে আসো। আমি আর মিম দুজনেই ভিতরে প্রবেশ করলাম। একটা বিছানা, একটা কাঁথা দেখা যাচ্ছে, আর কিছুই নেই। আমরা দুজনেই ভিজে চুপসে গেছি। তোমরা দুজন দেখছি ভিজে চুপচাপ। কাপড় চোপড় নাই সাথে? না, নেই। তোমাদের জন্য কোনো কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারবো না, আমি একলা মানুষ। সমস্যা নেই, এক রাতেই তো। তাহলে তোমরা থাকো, আজকে রাতে আমি বাইরে ঘুমাই। আমি কিছু বললাম না, কারণ আর কোনো উপায়ও নেই। আমি মিমকে ভিতরে রেখে বাইরে চলে আসলাম। আমি বাইরে গিয়ে দেখি বৃদ্ধ লোকটি পানি জাতীয় কিছু খাচ্ছে। আমার গায়ে শার্ট খুলে শুকাতে রাখলাম। তারপর
বৃদ্ধ লোকটির কাছে গিয়ে বসলাম। খাবে? কি এটা? নেশা জাতীয় পানি। না না, এসব আমি খাই না। আরে আজকে একটু খাও, কিছু হবে না। বৃদ্ধর জোরাজুরিতে নেশা জাতীয় পানিটা খেয়ে ফেললাম। পুরো এক বোতল শেষ করে ফেললাম। আমার নেশা হয়ে গেছে। আবল তাবল বলা শুরু করে দিয়েছি। বৃদ্ধ আমার এই অবস্থা দেখে আমাকে ঘরের ভিতর পাঠিয়ে দিল। আমি ঘরের ভিতরে গিয়ে মিমকে বিছানায় বসা অবস্থায় পেলাম। মিম আমাকে দেখে বলল, এই ভেজা কাপড়ে থাকলে তো আমার ঠান্ডা লেগে যাবে, তার উপর আমার শীতও লাগছে। মিমের ভেজা কাপড় শরীরে লেপ্টে আছে, চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মিমকে অসম্ভব সুন্দর লাগছে এই রূপে। আমি এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছি। আমি এক পা করে মিমের দিকে এগিয়ে যাচ্ছি। কি হলো, কিছু বলছো না কেন? মিমের চোখ হঠাৎ আমার চোখের দিকে গেল। আমার চোখে সে নেশা দেখছে। মিম নিজের দিকে তাকালো। সে আমার এই দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল। কোনো ছেলেই কোনো মেয়েকে এইভাবে দেখলে ঠিক থাকতে পারে না। মিম বিছানা থেকে উঠে পিছাতে লাগলো। আমার দিকে এগোচ্ছ কেন? মিমের কথা আমার কানে যাচ্ছে না। আমি খপ করে মিমের কোমর ধরে টান দিয়ে নিজের কাছে এনে মিমের ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। আমি পাগলের মতো মিমকে কিস করছি। মিম ছুটার জন্য অপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠতে পারছে না। মিমকে কোলে তুলে নিলাম। মিম নামার জন্য লাফালাফি করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। তুই এত সুন্দর কেন? তোর রূপ দেখে তো আজ আমি পাগল হয়ে যাব। তুই তো তোর রূপের আগুনে আমাকে পুড়িয়ে মারছিস। মিমকে বিছানায় ফেলে দিয়ে মিমের উপর ঝাঁপিয়ে পড়লাম। আমার নিজের কোনো হুঁশ নেই। আমি কি করছি কিছুই জানি না। আমি মিমের সারা শরীর নিয়ে মেতে উঠলাম আদিম খেলায়। মিম কান্না ছাড়া কিছুই করতে পারছে না। আজ আমি নেশার বসে এই কাজটা করছি, কাল হয়তো আমার তা মনেও থাকবে না। কিন্তু মিম, তার কি হবে? এইসব ভেবে ভেবে মিম কান্না করছে। এক সময় আমি মিমের বুকের উপর ঢলে পড়লাম। মিমও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ভোরের আলো বেড়া ভেদ করে চোখে পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। কি ব্যাপার, মাথাটা এরকম ভারী ভারী লাগছে কেন? আমি আমার শরীরের নিচে নরম কিছু অনুভব করলাম। আমার হুঁশ ফিরলে আমি নিজেকে মিমের বুকের উপর আবিষ্কার করি। আমি ধরপড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম। বিছানার নিচে চোখ পড়তেই আমার ও মিমের কাপড় দেখতে পেলাম। হঠাৎ আমার কাল রাতের কথা মনে পড়ে যায়। ওহ শিট, এটা আমি কি করলাম? এরকম একটা জঘন্য কাজ আমি কিভাবে করতে পারলাম? আমি মিমের দিকে তাকালাম। মিমের নগ্ন দেহ বিছানার উপর পড়ে আছে, শরীরের অনেক আঁচড়ের দাগ। আমি মিমের দিক থেকে চোখ সরিয়ে ফেললাম। এখন আমি কি করব? ওহ, কিছুই ভাবতে পারছি না। মিমের ঘুম ভেঙে গেল। কাঁথা নিয়ে সে নিজেকে ঢেকে ফেললো। মিম আমাকে ডাক দিল। ইমরান, কেন করলে আমার সাথে এমন? আমি বাড়ি যাব। দাঁড়াও, আমি আসছি। আমি বাহিরে গিয়ে বৃদ্ধ লোকটাকে দেখতে পেলাম। শালার বুড়া, তোর জন্যই এমন একটা জঘন্য কাজ করতে হলো আমাকে। তোকে তো মন চাইছে মেরে এই জঙ্গলেই পুঁতে ফেলি। তারপর ওখান থেকে শার্টটা নিয়ে ঘরে চলে আসলাম। এই ধর, আপাতত আমার এই শার্টটা গায়ে দে। মিম, রাতের জন্য আমি সত্যি শরীরে আমি নিজের মধ্যে ছিলাম না। ওই বুড়া বেটা রাতে কি যেন খাইয়ে দিল, যার কারণে এমনটা হয়েছে। আমি সত্যি দুঃখিত। তুই আমাকে মাফ করে দে প্লিজ। তোমাকে ক্ষমা করে দিলেই কি আমার সতীত্ব ফিরে পাবো? আমি কিছু না বলে মিমকে চেঞ্জ করতে বলে চলে গেলাম। এরপর আমি মিমকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে শপিং মলে গেলাম। এখানে এনেছো কেন? দরকার আছে। নাম। হুম। মিমকে নিয়ে শপিং মলের ভিতরে গেলাম। মিমের জন্য কিছু জামা কিনলাম। মিম ট্রায়াল রুমে গিয়ে জামা চেঞ্জ করে আসলো। আমি একজনকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বললাম। মিম আমার পাশে এসে দাঁড়ালো। হয়ে গেছে? শপিং মল থেকে বের হয়ে দেখি লোকটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর লোকটার কাছ থেকে গাড়ির চাবি নিলাম। মিম, গাড়িতে ওঠো। আমি ড্রাইভিং সিটে বসলাম আর মিম বসলো আমার পাশে। গাড়ি নিয়ে একটা কাজী অফিসের সামনে থামালাম। এখানে কেন এনেছো? নামো, ভিতরে গেলেই জানতে পারবে। আমার সাথে এসো। মিম আমার পিছন পিছন হাঁটছে। আমি কাজী অফিসের ভিতরে প্রবেশ করলাম। মিম এসে তো অবাক। ওর বান্ধবী রিনু ও রিমাও এখানে এসেছে। কি রে, তোরা এখানে?
আমরাই তো থাকবো। কি বলছিস? আজকে কি তোদের বিয়ে নাকি? আরে আজব, আমাদের বিয়ে হতে যাবে কেন? তোর না বিয়ে? কি? আমার বিয়ে? কে বললো? ইমরান ভাই বলল। কার সাথে আমার বিয়ে? কার সাথে আবার? ইমরান ভাইয়ের সাথে। কি? মিম তো আকাশ থেকে পড়লো। আমি তাকে বিয়ে করব শুনে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। মা, এখানে সাইন করো। তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? হুম। কিন্তু কেন? সেটা তুমিও জানো। এত কথা না বলে সাইনটা করো। দেখো, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে বলিনি। বলছি না সাইনটা করতে। হুম। মিম আর কথা বাড়ালো না, সাইনটা করে দিল। মিম তো মনে মনে সেই খুশি, আমার সাথে তার বিয়ে হচ্ছে। ভাবতেই ভালো লাগছে মিমের। আমিও সাইনটা করে দিলাম। সাক্ষী রইল রিনু ও রিয়া। আলহামদুলিল্লাহ, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। আমরা রিনু ও রিমার থেকে বিদায় নিয়ে মিমকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আমরা এখন কোথায় যাব? আমাদের বাড়িতে যাব। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই। তোকে বিয়ে করেছি আমার ভুলের মাসুলগুলো দিতে, আর সমাজ থেকে তোকে রক্ষা করতে। আমার কাছে কখনো স্বামীর অধিকার চাইতে আসবি না। মিম আমার এইসব কথাগুলো শুনে খুব কষ্ট পেল। সমস্যা নেই, যেহেতু বিয়েটা হয়ে গেছে, এই ইমরান এখন মিমের। এই ইমরানকে মিম নিজের করেই ছাড়বে। স্ত্রী যেহেতু হয়েছে, জামাইকে আয়ত্তে আনতে কোনো ব্যাপারই না। চৌধুরী ম্যানশনের সামনে গাড়িটা থামালাম। ওই ভিতরে গিয়ে মাথা নিচু করে থাকবি, নতুন বউ, তাই বেশি কথা বলবি না। হুম। আমি কলিং বেল বাজাতেই কাজের লোক এসে দরজাটা খুলে দিল। আমি মিমকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। সবাই নিচেই বসা ছিল। আমি কথা পেঁচানো একদম পছন্দ করি না, তাই সব সোজাসাপটাই বলে দিলাম। মা, বাবা, ভাইয়া, এই মেয়েটা তোমাদের ছোট ছেলের বউ। সবাই তো আমার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি বললি? ওকে আমি বিয়ে করেছি। আমি আর কিছুই বললাম না, মিমকে রেখে উপরে চলে গেলাম। মিম মাথায় ওড়না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা মিমের কাছে আসলো, মিমের মুখখানা উপরে তুললো। মাশাআল্লাহ, নাম কি তোমার? জি, আমার নাম মিম। আমার ছেলে চয়েস আছে, বলতে হবে। এমন একটা পরীর মতন সুন্দর একটা বউ পেয়েছে। আমার তো তোমাকে খুব পছন্দ হয়েছে। মিম তো এসব শুনে অবাকের চরম সীমায়। এত সহজে সবাই মিমকে মেনে নিয়েছে, ভাবতেই তার খুশি লাগছে। তা তোমরা কাউকে না জানিয়ে বিয়ে করছো কেন? মিম কি বলবে তাই ভাবতে লাগলো। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু আমার বাবা আমাকে না জানিয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক করে, তাই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করিনি। কি? তোমার বাবা জানে না আমার ছেলে কার সন্তান? তোমার বাবার সাথে কথা বলতে হবে। আঙ্কেল এখন না, পরে বলিয়েন। এই আঙ্কেল বললে কেন? তাহলে বাবা বলবে, বাবা। আচ্ছা বাবা। এখন ঠিক আছে? নিলাম মা, ওকে ইমরানের ঘরে নিয়ে যাও। মেয়েটার উপরে মনে হয় সারাদিন অনেক ধকল গেছে। ভাবি মিমকে নিয়ে আমার রুমে আসলো। দেখলো আমি বিছানায় বসে আছি। কি গো দেবর, বিয়েটা এত তাড়াতাড়ি করে ফেললেছে? এই খেয়েছে, এখন তো সব বলে দিবে আমি যে মিমকে পছন্দ করি। ভাবিকে যেভাবেই হোক থামাতে হবে। ভাবি, এখন তুমি তোমার রুমে যাও। ও মা, এ তো দেখি বিয়ে করতে না করতে বউ পাগল হয়ে গেছে। ভাবি, তেমন কিছু না। আর এখন তোমার মুখটা বন্ধ করে যাও এখান থেকে। আল্লাহ, আরো কত কিছু দেখতে হবে। আচ্ছা, আমি যাই, থাকো তুমি তোমার বউ নিয়া। মিম ঘুরে ঘুরে রুমটা দেখছে। রুমটা বেশ বড়ই আছে। দেওয়াল জুড়ে শুধু আমার ছবি টাঙানো। ওই, এত কি দেখিস? আমার ঘরটা দেখি আর আমার জামাইকে দেখি। এত ঘর জামাই জামাই করিস না। তুই তো জানিস তোকে কেন বিয়ে করেছি, আর তোকে আমি স্ত্রী হিসেবে মানিও না। তবে তুই এবাড়ির বউ হিসেবে যা যা প্রয়োজন সবই পাবি। আর একটা কথা, বিছানায় দুজনে একসাথেই ঘুমাবো, তবে মাঝখানে বর্ডার গার্ড থাকবে, মানে কুলবালিশটা থাকবে। সব মনে থাকবে তো? থাকবে থাকবে। রুমে আসতে না আসতেই জ্ঞান দেওয়া শুরু করছে। কিরে, বিড়বিড় করে কি বলছিস? কিছু না। আচ্ছা, একটা কথা রাখবে? কি কথা? প্লিজ আমাকে তুমি করে বলো প্লিজ। মিমের অনুরোধ আমি ফেলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, বলবো। থ্যাংক ইউ। যাও এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো। হুম।
আমি ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। সবাই নিচেই বসা ছিল। তোমরা দুজন দুজনকে ভালোবাসো বললেই পারতে। কোথায় ভেবেছিলাম ছোট ছেলেটার বিয়েটা ধুমধাম করে দিব, সব মাটি করে দিব। এত ধুমধামের কোনো প্রয়োজন নেই বাবা। তো কি হয়েছে, এবার তোমাদের অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে হবে। একটু পর মিম নিচে নেমে এলো। মা আমার কাছে এসে বসো। মিম মার কাছে গিয়ে বসলো। বিয়েটা তো করেই ফেললে, এখন কি ঠিক করেছো? লেখাপড়া করবে নাকি? উনি যা বলে তাই হবে। কি লক্ষ্মী একটা মেয়ে, জামাইয়ের উপরে কথাই বলে না, অথচ আজকালকার মেয়েরা তো জামাইকে পাত্তাই দিতে চায় না। একদম ঠিক বলছো, যেমন তুমি আমাকে পাত্তা দেও না। চুপ করো তুমি। মা বাবার ঝগড়া দেখে সবাই হেসে দিল। ইমরান বলো, মিম কি করবে? পড়ালেখা করুক। ওকে, তাই হবে। রাতের ডিনার শেষ করে আমি আর মিম রুমে চলে আসলাম। এখানে কোনো কোলবালিশ নেই? অন্য রুম থেকে নিয়ে এসো। পাগল নাকি? কেউ যদি দেখে ফেলে? সেটাও তো কথা। তাহলে এখন উপায়? কি আর করা, কুলবালিশ ছাড়াই ঘুমাতে হবে। তবে খবরদার, ভুলেও আমার ধারের কাছেও ঘেঁষবে না। আমার বইই গেছে। দেখা যাবে। যদি আসো বিছানা থেকে নিচে ফেলে দিব। বিছানা থেকে কিন্তু আস্তে লাফাবেন, যেন ব্যথা না পায়। মানে তুমি কি আমার কাছে আসবে? না, যদি ভুলে চলে আসি? ভুলেও আসা যাবে না। আসলে বিছানার নিচে ফেলে দিব, মনে থাকে যেন। মিম আর আমি দুজনেই ঘুমের দেশে চলে গেলাম। মিম ঘুমের মধ্যে একবার গায়ে পা তুলে দিচ্ছে, তো আরেকবার পা দিয়ে জড়িয়ে ধরছে, আবার কাছে এসে দুই হাত দিয়েই জড়িয়ে ধরছে। আমি বেচারা যতবার সরিয়ে দিচ্ছি, মিম ঠিক ততবারই এরকম করছে। শেষে সহ্য করে আমিও ঘুমিয়ে পড়লাম। কলেজ থেকে সবাই ঠিক করেছে শিক্ষা সফরে যাবে। সবাই সিলেট যেতে রাজি হয়েছে। সবাই এক এক করে বাসে উঠে সিট দখল করছে। মিমের পাশের সিটটা ফাঁকা, সে কাউকেই বসতে দিচ্ছে না। মিমের বান্ধবী রিনু বসতে চাইল। ওই এখানে বসেছিস কেন? পেছনে যা। এখানে বসলে সমস্যা কি? সমস্যা আছে, কথা না বললে পেছনে গিয়ে বস, পরে আবার জায়গা পাবি না। বুঝি বুঝি, সবই বুঝি। কি বুঝিস? এই যে আমাদের মিম, তার জামাইয়ের জন্য আজকাল সিট দখল করে রাখে। তেমন কিছু না। এমন কিছুই। যা, ভাগ এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। সবাই গাড়িতে উঠে যাচ্ছে, এখন শুধু আমার ওঠার পালা। আমি বাসে উঠে মিমের পাশে এবং অন্য একটা মেয়ের পাশের সিট খালি দেখলাম। দুটো সিটই বরাবর পাশে, মিম বাম পাশের সিটে আর মেয়েটা ডান পাশের সিটে। আমি গিয়ে মেয়েটার পাশের সিটে বসে পড়লাম। মিম এতক্ষণ মুচকি মুচকি হাসছিল, এই ভেবে যে আমি তার পাশে বসব। কিন্তু যেইমাত্র মেয়েটার পাশের সিটে বসলাম, তখনই মিমের সব হাসি উধাও হয়ে গেল। উল্টো রাগে ফুঁসছে। মিমের বান্ধবীরা মিমকে পিছন থেকে ফোঁটা দিচ্ছে। আহারে, সো স্যাড। বেচারি জামাইয়ের সাথে বসতে পারলো না। মিম এই কথাগুলো শুনে কালনাগিনীর মতো ফুলে উঠছে। গাড়ি স্টার্ট দিল। মিম আমার সামনে এসে দাঁড়ালো। ওই এখানে বসছো কেন? সেটা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, আমাকে বলতে হবে। কে তুমি? ওই নিজের বউরে চিনো না? তুমি গিয়ে নিজের সিটে বসো, যাও। মিম নিজের সিটে গিয়ে বসলো এবং আর চোখে আমাকে দেখছে কি করছি, আর পাশের মেয়েটা কি করছে। মেয়েটা বারবারই আমার দিকে তাকাচ্ছে, যেটা দেখে মিম, হায় আল্লাহ, মেয়েটা আবার আমার জামাইয়ের উপর ক্রাশ খেয়ে না বসে। মিমের মাথা তো এবার গরম হয়ে গেল। মেয়েটা বারবার আমার কাঁধে মাথা দিচ্ছে, আর আমি বারবার বিরক্ত হয়ে সরিয়ে দিচ্ছি। আমার জামাইয়ের কাছে আমি মাথা দিতে পারি না, আর ওই ছেমরি মাথা দেয়? ওর কত বড় সাহস! মেয়েটার কাণ্ড দেখে মিমের মাথা তো গরম হয়ে গেল। মেয়েটা আমার কাঁধে মাথা দিচ্ছে, আর আমি বারবার বিরক্ত হয়ে সরিয়ে দিচ্ছি। আমার জামাইয়ের কাছে আমি মাথা দিতে পারি না, আর ওই ছেমরি মাথা দেয়? ওর কত বড় সাহস! মিম আবার নিজের সিট থেকে উঠে আমার সামনে এসে মেয়েটার গালে একটা থাপড় দিয়ে আমার হাত ধরে টেনে নিজের সিটে নিয়ে বসালো। আমি কোনো বাধা দেইনি। আসলে আমিও মেয়েটার সাথে বসতে চাইনি। মিমকে জ্বালাতেই মেয়েটার পাশে বসেছিলাম। মিম আমাকে জানালার পাশে বসিয়ে আমার পাশে বসলো। তোমাকে তো ভালো মানুষ মনে করেছি, এত লুচু কেন তুমি? আমি তো জানতাম না।
বউ রেখে অন্য মেয়ের সাথে বসে লুচুগিরি করতে লজ্জা করে না? আজব, আমি কখন লুচুগিরি করলাম? আমি মেয়েটার সাথে কিছু করেছি নাকি? আর এত বউ বউ করছো কেন? বউ বউ করবো না তো খালা খালা করবো? হ্যাঁ, ওইটাই করো। তুমি আসলেই একটা খারাপ ছেলে। হ্যাঁ, আমি তো ভালো না, ভালো লয়েই থাকি। ঢং ডায়লগ মারে। আমি মিম দুজনেই চুপচাপ। গাড়ি চলছে তার আপন গতিতে। আমাদের সামনে বসেছে একজোড়া কাপল। তাদের রোমান্টিক প্রেমালাপ শুনে মিম তো হিংসায় জ্বলছে। ওই কি বলো? দেখো এরা কিভাবে প্রেম আলাপ করছে। তো আমি কি করব? ওরা প্রেমিক প্রেমিকা, আলাপ তো করবে। তুমি কিছু বুঝো না? কি বুঝবো? তুমি কিছুই বুঝো না। কি বুঝবো? ওরা প্রেমিক প্রেমিকা প্রেম আলাপ করবে সেটা বুঝিস, আর আমরা যে বউ স্বামী আমাদের কি করা উচিত সেটা বুঝিস না। না, বুঝি না। দুর্বল আনরোমান্টিক একটা। কি বললে? বাল বলছি, বাল। এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। বেয়াদব মেয়ে, চুপ করে বসে থাকো। গভীর রাত, শুনশান নীরবতা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমার চোখে ঘুম নেই। থাকবেই বা কি করে? আমি তো আমার মিমকে দেখতেই ব্যস্ত। মিম আমার কাঁধে মাথা দিয়ে গভীর ঘুমে মগ্ন। চাঁদের আলোতে মিমকে অসম্ভব সুন্দর লাগছে। আমার চোখ তো ফেরাতেই পারছি না, তাই তো এক দৃষ্টি দিয়েই মিমের দিকে তাকিয়ে আছে। সকাল 6টায় বাস গিয়ে সিলেটে পৌঁছালো। সবাই এক এক করে নেমে বুকিং করা হোটেলে যাচ্ছে। মিম এখনো বেহোশের মতো ঘুমাচ্ছে, কিন্তু আমি রাত থেকে ঘুমাতেই পারলাম না। এই মিম, উঠো। উঠতে বলছি। কোথায়? আমার মাথায়। আমার মাথা কোথায়? মেজাজ গরম করবে না বলে দিলাম। মেজাজ কিভাবে গরম হয়? আমার এবার রাগ উঠে গেল। এমনিতেই সারা রাত ঘুমাতে পারিনি, এখন আবার মেয়েটা মাথা গরম করে দিচ্ছে আমার। মিমের মাথাটা আমার কাঁধ থেকে সরিয়ে মিমের গালে ঠাস করে থাপড় মারলাম। থাপড় খেয়ে সাথে সাথে মিমের ঘুম উধাও হয়ে গেল। এই কি হলো, কি হলো? কই কি হলো? মিম এবার আমার দিকে তাকালো। আপনি কি আমাকে মেরেছেন? কই না তো, আমি তোমাকে মারবো কেন? সেটাই, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে থাপ্পড় মেরেছে। তোমার কত কিছুই তো মনে হবে। আমি রিনু আর রিমাকে ডাক দিয়ে গাড়ি থেকে নেমে হোটেলে চলে গেলাম। মিম, রিমা, রিনু তিনজনে একসাথে হোটেলে চলে আসলো। বাসের মধ্যে স্যার সবাইকে নিজেদের রুমের নাম্বার বলে দিয়েছে। প্রতিটা রুমে 3 জন করে, কিন্তু আমার জন্য একটা রুম একার জন্য। অবশ্য এজন্য টাকা বাড়িয়ে দিয়েছি। সকাল 10টা, সবাই ব্রেকফাস্ট করার জন্য একত্রিত হলাম। সবাই একত্রে ব্রেকফাস্ট করে নিলাম। তো আমার ছেলেমেয়েরা সবাই ঘোরার জন্য প্রস্তুত তো? জি স্যার। তাহলে সবাই 5 জন 5 জন গ্রুপ করে নাও, নিজেদের পছন্দ মতো। ওকে স্যার। স্যার, আমার একটা কথা ছিল। বলো। আসলে স্যার, আমার শরীরটা একটু অসুস্থ, রাতে ঘুম হয়নি, তাই আমি এখন ঘুরতে যেতে পারবো না। কিন্তু একটু ভালো লাগলেই পরে আমি সবার সাথে জয়েন করব। ওকে, তাহলে তুমি রেস্ট নাও। ধন্যবাদ স্যার। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে বিছানায় বসলাম। প্রচুর ঘুম পাচ্ছে, চোখ মেলে তাকাতে পারছি না, তাই শুয়ে পড়লাম। ঘুম ঘুম অবস্থায় শুনতে পাচ্ছি কে যেন রুমের দরজায় ধাক্কাচ্ছে। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে দরজাটা খুলে দিলাম। মিম, তুমি ঘুরতে যাওনি? না, আমি আমার জামাইয়ের সাথে ঘুরতে যাব। ফাজলামি করো না আমার সাথে। আমি বলছি না ঘুরতে যাব না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুমি যাও। এত ঘুম কেন আপনার? কই, আমার তো এত ঘুম আসে না। আসবে কি করে? রাতে তো গরুর মতো আমার কাঁধটাকে বালিশ বানিয়ে ঘুমিয়েছ। কি বিড়বিড় করছো? কিছু না, তুমি যাও। এই কথা বলে আমি দরজা বন্ধ করতে যাব, তার আগেই মিম দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লো। আরে আরে, রুমে ঢুকছো কেন? আমার ইচ্ছা, আমি ঢুকছি, তোমার কি? আমার কি মানে? আমার রুমে এসে আমাকে বলে আমার কি? হ্যাঁ, তোমার কি? কথাটা বলে মিম ঠাস করে বিছানায় শুয়ে পড়লো। ওই, বিছানায় শুয়েছো কেন? বিছানায় ঘুমাবো তাই শুয়েছি। এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও বলছি। আমি ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। তো ঘুমাও, মানা করছে কে? তুমি এখানে থাকলে আমি ঘুমাবো কি করে? আমি এখানেই থাকবো। ঘুমাতে মন চাইলে ঘুমাও, না হলে ঘুমাতে হবে না। চলো ঘুরতে যাই। অসহ্য একটা। তোমার বউ অসহ্য। মিমের জ্বালায় আমি আর ঘুমাতে পারলাম না।
ফ্রেশ হয়ে টি শার্ট পরলাম, জিন্স প্যান্ট পরলাম, চুলগুলো স্পাইক করে পুরো হিরো স্টাইলে সেজে নিলাম। মিম তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহ, এত সুন্দর ছেলে, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। এইভাবে হা করে তাকিয়ে আছো কেন? চলো যাই। এরপর আমি আর মিম ঘুরতে বের হলাম। ওরা মনে হয় বেশি দূর যায়নি, চলো ওদের সাথে জয়েন করি। না, লাগবো না। কেন? আমরা সবার সাথে ঘুরবো না, শুধু তুমি আর আমি একসাথে ঘুরবো। আচ্ছা চলো। আমি মিমকে নিয়ে সিলেটের চা বাগানে গেলাম। মিম চা বাগান দেখেই দৌড় দিল। কিছু সিলেটি মহিলা চা বাগানে চা পাতা তুলছে। মিমেরও ইচ্ছে হলো তাদের মতো করে সেজে চা পাতা তুলতে। মিম এসে আমাকে এই কথাটা বলল। তারপর আমি একজন মহিলাকে ডেকে কিছু টাকা দিয়ে মিমকে তাদের মতো করে সাজিয়ে দিতে বললাম। মহিলাটি মিমকে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো তাকে দেখে হা হয়ে গেলাম। আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। এই যে আমাকে কেমন লাগছে বলো তো? মিম, এটা কি সত্যিই তুমি? আমি। ক্রাশ খেয়ে গেছো তাই না? নেতার ছেলে কমিশনারের মেয়ের উপর ক্রাশ খেয়ে গেছে। ক্রাশ তো খেয়েছি, জাস্ট অসাধারণ লাগছে তোমাকে। হয়েছে, আর বলতে হবে না, আমার লজ্জা লাগে। যা সত্যি তাই বললাম, আজকে তোমার প্রেমে পড়ে গেছি। সত্যি প্রেমে পড়েছো? না মানে, তুমি না চা পাতা তুলবে, যাও তুলো। কথা ঘুরাচ্ছ। তুমি আমার প্রেমে এখন না, সেই কলেজের প্রথম দিনই পড়েছো। আমাকে দেখেই আমার প্রেমে পড়ে গেছিলে, আমাকে ভালোবেসেছিলে, আমি সব জানি। কি আবল তাবল বলছো? আবল তাবল না, ভাবি আমাকে সব বলে দিয়েছে। ভাবি আর মুখ বন্ধ করে রাখতে পারলো না, সব গোপন তথ্য ফাঁস করে দিল। কি হলো? কি বিড়বিড় করছো? না কিছু না, ভাবি তোমাকে সব মিথ্যা বলেছে। কে মিথ্যা কথা বলছে আমি জানি, আর এটাও জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। আর আমিও তোমাকে একটা কথা বলতে চাই, আমিও মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার এই নেতার বেশে আসার আগের সেই রূপের ইমরানের প্রতি আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু তখনই তুমি তোমার আসল বেশে চলে এলে আর আমাকে ভুল বুঝতে শুরু করলে। কিন্তু তোমাকে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ ইমরান। মিম রিপ্লাইয়ের আশা না করে চা পাতা তুলতে বাগানের দিকে দৌড় দিল। আমি নির্বাক শ্রোতার মতো মিমের কথাগুলো শুনে গেলাম। মিম আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসার কথা বলল। অবশ্য মিমের হাব ভাব দেখে আগেই এ বিষয়ে সন্দেহ হয়েছিল। হ্যাঁ, মিমকে আমি এখনো ভালোবাসি, কিন্তু মিমও আমাকে ভালোবাসে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি মিমকে ধর্ষণ করলাম, কোথায় তার উচিত আমাকে ঘৃণা করা, কিন্তু সে কখনোই এ বিষয় নিয়ে আমাকে খারাপ কিছু বলেনি, চরিত্র নিয়ে কিছু বলেনি, হয়তো ভালোবাসে বলেই কিছু বলেনি। অথচ সামান্য অপমানের বদলা নিতে এতদিন আমি মিমকে দূরে সরিয়ে দিয়েছি, অবহেলা করেছি। এটা করা আমার একদমই উচিত হয়নি। আমি তো তাকে ভালোবাসি। আর না, এই দূরত্ব অবহেলা শেষ করতে হবে। মিমকে আজকেই নিজের করে নিব। মিম, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মিমের দিকে তাকিয়ে একটু হাসলাম। অন্যান্য মেয়েদের মতো মিম চা পাতা তুলতে ব্যস্ত। এই ফাঁকে আমি মিমের কয়েকটা ছবি আমার মোবাইলের ক্যামেরায় বন্দী করে নিলাম। সন্ধ্যাবেলা। এই যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপচাপ আমার সাথে চলো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। বললে কি হয়? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজের কথা আগেই বলে দিলে ওটা তো আর সারপ্রাইজ থাকবে না, তাই না? এরপর আমি মিমকে নিয়ে রিক্সা করে একটি জায়গায় গিয়ে থামলাম। এই নির্জন জায়গায় তোমার কিসের সারপ্রাইজ? তোমার কি ভয় লাগছে? ভয় পেতে হবে না, আমি তো আছি তোমার সাথে। এরপর একটা রুমাল পকেট থেকে বের করে মিমের চোখ বেঁধে দিলাম। আরে আরে, চোখ বাঁধছো কেন? সারপ্রাইজের নিকটে চলে এসেছি, তাই চোখ বাঁধতেই হবে। আমার ভয় করছে। আমার উপর বিশ্বাস রাখো। হুম। মিমের হাত ধরে একটি জায়গায় নিয়ে আসলাম। তারপর মিমের চোখের বাঁধনটা খুলে দিলাম। চোখ খুলো মিম। মিম আস্তে আস্তে তার চোখের পাতা খুলল। চোখ খুলেই সে সামনে বরাবর একটা রাস্তা দেখতে পেল। রাস্তাটা ফুলের রাস্তা। পুরো রাস্তা যতদূর দেখা যাচ্ছে গোলাপ ফুলের পাপড়ি ছিটানো, তার উপর লাভ আঁকা। রাস্তার দুই পাশে বেলুন দিয়ে লাইটিং করা।
জোনাকি পোকা যেভাবে আলো দেয় বেলুনের ভিতর থেকে, ঠিক সেরকম আলো বের হচ্ছে। মিম অবাক নয়নে সবকিছু তাকিয়ে দেখছে। মিম আমার দিকে তাকালো। আমি হাসি মুখে বললাম, দাঁড়িয়ে না থেকে ফুলের রাস্তা দিয়ে হাঁটা শুরু করো। এই আয়োজনটা আমার জন্য করেছো? তোমার জন্য। মিম ফুলের রাস্তা দিয়ে হাঁটছে, তার পাশাপাশি আমিও হাঁটছি। মিমের খুব ইচ্ছে করছিল এই মুহূর্তে আমার হাত ধরে এই ফুলের রাস্তাটা পাড়ি দিতে। আমি হয়তো মিমের মনের কথাটা শুনতে পেরেছি, তাই আস্তে করে মিমের ডান হাতটা আমার বাম হাতের মুঠোয় নিয়ে নিলাম। মিমের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মনের কথাটাও শুনে ফেললো। একটু পর মিমকে নিয়ে আমি একটি জায়গায় দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়লেন যে? বাম দিকে যাও। মিম বাম দিকে যেতেই ছোট্ট একটা শখ খেলো। খোলা মাঠের মতোই ছোট্ট একটা জায়গায় মোমবাতি দিয়ে গোল করে একটা বৃত্ত বানানো, তার ভিতরে ফুলের পাপড়ি দিয়ে লাভ আঁকা, লাভের ভিতর ছোট্ট করে এম লেখা, তার সামনে আরো একটা লাভ। মিম, ওই লাভের উপর গিয়ে দাঁড়াও। মিম আমার কথা মতো তার নামের অক্ষর যে লাভে আছে সেখানে গিয়ে দাঁড়ালো। এবার আমি মিমের সামনে গিয়ে তার নামের অক্ষরের লাভের উপর দাঁড়ালাম। এরপর মিমের সামনে হাঁটু গেড়ে বসলাম। মিম, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলা করেছি, কিন্তু সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ মিম, আমি তোমাকে অনেক ভালোবাসি। কলেজে যেদিন প্রথম তোমায় দেখি সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। সেদিন থেকেই এই বুকে তোমার নামটা লেখা হয়ে গেছে। মিম, চলো সকল কষ্ট অবহেলা ভুলে গিয়ে আমরা সবকিছু নতুন করে শুরু করি। করবে তো শুরু সবকিছু নতুন করে? ভালোবাসবে তো আমাকে? এবার মিমের খুশি কে দেখে। মিম খুশিতে কেঁদে দিল। মিম এবার শব্দ করেই কেঁদে দিল। মিম, কাঁদছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? মিম আমার কথার জবাব না দিয়ে আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়ে আমাকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ ইমরান। আমিও মিমকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ টু মিম। মিমকে বুক থেকে সরিয়ে পকেট থেকে এক জোড়া নূপুর বের করে মিমের পায়ের কাছে বসলাম। মিমের পায়ে হাত দিতেই মিম চিৎকার দিয়ে উঠল। কি করছো কি? পা ধরবে না। চুপ থাকো। আমার কথা শুনে মিম চুপ হয়ে গেল। মিমের সাদা মসৃণ পাটা আমার হাঁটুর উপর রাখলাম। নূপুর জোড়া মিমের দুই পায়ে পরিয়ে দিয়ে মিমের পায়ে ছোট্ট করে চুমু খেলাম। মিম লজ্জা পেয়ে পাটা সরিয়ে ফেলল। এই পায়ে চুমু দিলে কেন? তো কোথায় চুমু দেওয়ার কথা বলছো তুমি? তোমার ঠোঁটে দেওয়ার কথা বলছো না তো? শোনো, এইসব জায়গায় না, আগে বাড়ি যাই, তারপর দিব, কেমন? যা দূর। কি বলছো এসব? আরে মজা করছি। জানি, মজা না হলে দিতাম। কি দিতে? চুমু? চুমু না, ঘুষি দিতাম তোমাকে। তুমি পারবে আমাকে ঘুষি দিতে? কমিশনারের মেয়ে সব পারে। আমিও নেতার ছেলে, সব করতে পারি, এমনকি রোমান্সটাও করতে পারি। রোম্যান্স করতে আসলে কয়েকটা ঘুষি দিয়ে ছেড়ে দেব। দেখা যাবে কে কাকে ছাড়ে। দেখা যাবে। এই চলো চলো, হোটেলে ফিরে যাই। সবার সাথে এসেছি একসাথে ঘোরার জন্য, কিন্তু এখন আমরা দুজন আলাদা ঘুরছি। সবাই জানলে কি রকম খারাপ ভাববে, একবার ভাবো তো। তাড়াতাড়ি চলো। মিম আর আমি হোটেলে ফিরে এলাম। আমরা হোটেলের সামনে এসে দেখি রিমা ও রিনু দাঁড়িয়ে আছে। আমাদেরকে একে অপরের হাত ধরে আসতে দেখে তারা খুব অবাক হয়। কি ব্যাপার, দুজনে একসাথে আবার হাত ধরে? দুজনে কি মিলেমিশে একাকার হয়ে গেছেন নাকি? ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে। এবার বড় করে আপনারা আমাদের ট্রিট দেবেন। দিব, কোনো সমস্যা নেই। এখন বলো, বাকি সবাই কোথায়? কাউকে দেখছি না যে। সবাই ওই বিল্ডিং এর ছাদে গল্পের আসর জমিয়েছে। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমরা যেহেতু চলে এসেছো, চলো যাই। চলো। সবাই মিলে গল্পের আসর নিয়ে বসেছে। আমরাও তাদের সাথে যোগ দিলাম। এখানে কোনো ছাড় নেই, তাই সবাই মিলে ঠিক করেছে কাপল ডান্স দিবে। সবাই সহমত পোষণ করলো। সবাই সবার পার্টনার চুজ করে নিল। প্রথমে আমি আর মিম ডান্স করব বলে ঠিক করেছে সবাই। আমি মিমের সামনে হাঁটু গেড়ে বসে মিমের দিকে হাত বাড়িয়ে দিলাম। মিম একটা হাসি দিয়ে আমার হাতে হাত রাখলো। সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে।
যে মিম আর আমি একসময় একে অপরকে দেখতে পারতাম না, আজকে আমরা একসাথে কাপল ডান্স দিচ্ছি। আমি মিমকে নিয়ে ছাদের মাঝখানে দাঁড়ালাম। গান প্লে হলো। গানের তালে তালে পায়ে পা মিলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাচছি আমরা। মিমের কোমরে হাত দিয়ে মিমকে নিজের সাথে মিশিয়ে নিয়েছি। আমরা ডান্স করছি ঠিকই, কিন্তু আমাদের চোখ জোড়া একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, যেন বছরের পর বছর আমাদের দেখা হয়নি। গান বন্ধ হলো। সবাই সিটি বাজিয়ে হাততালি দেওয়া শুরু করলো। মিম লজ্জা পেয়ে আমার কাছ থেকে সরে যায়। বাহ বাহ মিম, ইমরান কি রোমান্টিক, তাই না? তুই এত লজ্জা পাচ্ছিস কেন নতুন বউয়ের মতো? কই লজ্জা পাচ্ছি না তো। তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই লজ্জায় কুকড়িয়ে যাচ্ছিস। ধ্যাত, তেমন কিছু না। এক এক করে সবাই কাপল ডান্স দিচ্ছে। কাপল ডান্স শেষ। এবার সবাই ট্রুথ অর ডেয়ার খেলবে, কিন্তু আমি আর মিম খেলতে চাইনি। সবাই জোর করাতে অবশেষে আমরাও রাজি হলাম। বোতল ঘোরানো হলো। মুখ গিয়ে থামলো মিমের দিকে। মিম, ট্রুথ নাকি ডেয়ার? চুজ এনিওয়ান। মিম ট্রুথ চুজ করলো। ওই মিমকে আমি প্রশ্ন করি। আচ্ছা মিম, যদি কোনো মেয়ে এখন ইমরানকে জড়িয়ে ধরে তুই কি করবি? হয় মেয়েটাকে থাপ্পড় মারবো, নয়তো ইমরানকে। আমি এই কথা শুনে আমার গালে হাত দিলাম। বাহ বাহ, এত ভালোবাসা। অনেক ভালোবাসা। অনেকেই বুঝতে পারছে না মিম কিসের ভালোবাসার কথা বলছে। বোতলটা আবার ঘোরানো হলো। মুখ গিয়ে থামলো আমার দিকে। আমি ডেয়ার নিলাম। একটা মেয়ে বলে উঠলো ডেয়ার সে দিবে। তখন মেয়েটা বলল, আমাকে জড়িয়ে ধরতে হবে। কি? মেয়েটির কথা শুনে আমি একটু বিষম খেলাম। মিম রেগে মেয়েটার দিকে তেড়ে গেল। এই, তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? কিছু করার নাই, ডেয়ার নিয়েছে, এখন পালন করতেই হবে, না হলে মানতে হবে সে একটা লুজার। ডেয়ার পালন করবে ঠিকই, কিন্তু তোকে জড়িয়ে ধরে না, আমাকে জড়িয়ে ধরে। মিম এসে আমার সামনে দাঁড়ালো। মিম হাত দুইটা প্রসারিত করে বলল, হাগ মি। আমি একটা হাসি উপহার দিয়ে মিমকে জড়িয়ে ধরলাম। এবার সবার চোখ যেন কুটোর থেকে বেরিয়ে আসবে অবস্থা। সবাই নিশ্চিত হলো আমাদের মধ্যে নিশ্চয় কিছু আছে। মিমকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছিলাম। যাওয়ার আগে মেয়েটাকে বললাম, আমার বউকে রেখে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরবো? ইম্পসিবল। এজন্য শুধু ভীত কেন, যে কোনো কিছু হতে আমি রাজি আছি। আমার কথা শুনে রিনু শেষ বাজালো, আর বাকি সবাই অবাক হয়ে গেল। মিম আমার বউ এই কথাটা শুনে। আমি আর দাঁড়ালাম না। মিমকে কোলে তুলে নিয়ে ছাদ থেকে নেমে পড়লাম। মিম আমার গালে ভালোবাসার একটি পরশ এঁকে দিল। আজ সবার সামনে আমাকে বউ বলেছো, আজ আমি অনেক খুশি। মিমকে কোল থেকে নামাবো এমন সময় মিম বলল, এই নামাবে না, কোল থেকে নামাবে না। কেন? তোমার কোলে থাকতে ভালো লাগছে। আচ্ছা, নামাবো না। তোমার আবার কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে কি করবে? নেমে যাব। না, কষ্ট হচ্ছে না। তোমার মতো এই শুকনো মেয়েকে কোলে নিতে এই ইমরানের কোনো সমস্যাই হবে না। চিকনা হলে কি হয়েছে? আমার ওজন 50 কেজি। তো কি হয়েছে? এটা কোনো ওজন হলো? না হলেই ভালো, এইভাবে তোমার কোলে পড়ে থাক। খুব মজা, তাই না? ফেলে দিই তাহলে? তোমার বউ তুমি ফেলে দাও নাকি আকাশে উড়াও, সেটা তোমার ইচ্ছা। আমাকে বলছো কেন? আরে ম্যাডাম, আমার বউ তো আপনি, তাই আপনাকেই বলছি। দীর্ঘ 5 দিনের ট্যুর শেষে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এবার গাড়িতে মিম আর আমি পাশাপাশি বসেছি। সবাই গল্পগুজব করতে করতে আসছিলাম। সময়টা ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বাসের সামনে একটা সিএনজি চলে আসে। বাস ড্রাইভার সিএনজিটাকে ধাক্কা দেওয়া থেকে বাঁচাতে পাশে মোড় নিতেই ড্রাইভার ব্রেক কন্ট্রোল করতে না পেরে বাসটা উল্টে জঙ্গলের ভিতর ঢুকে যায়। সবাই বাসের ভিতর থেকেই চিৎকার দিয়ে ওঠে। চারদিক থেকে লোকজন এসে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। হাসপাতালের আইসিইউতে আমি ভর্তি। আমার মাথা ফেটে গেছে। মিমের তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ মিমকে দুর্ঘটনার সময় আমি বুকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম, যার কারণে সব আঘাত আমার শরীরেই এসে পড়ে। মিম চিৎকার দিয়ে কান্না করছে।
এর মধ্যেই মিমের বাবা সহ মিমের ফ্যামিলি এবং আমার ফ্যামিলির সবাই হাসপাতালে চলে এসেছে। মিমের বাবা এসে বলে, মিম, তোর হাত পা তো অনেকটা কেটে গেছে, ডাক্তারের কাছে চল, ব্যান্ডেজ করতে হবে। তুমি আমার এই সামান্য কাটা দেখে সহ্য করতে পারছো না, অথচ ইমরানের মাথা ফেটে গেছে বাবা। ওর কি হবে? আমার ইমরানের কি হবে? ও ঠিক হয়ে যাবে তো বাবা। আমার প্রতি মিমের ভালোবাসা দেখে সবাই অনেক খুশি হয়। মিমের জেদের সাথে বাবা পেরে ওঠেনি। মিম ব্যান্ডেজ না করেই বসে বসে কান্না করছে। মিম আমাকে কতটা ভালোবাসে আজ সবাই তা নিজ চোখেই দেখে নিল। মিম, তুমি শান্ত হও, ইমরান ঠিক হয়ে যাবে। আমি শান্ত হতে পারবো না ভাবি। ইমরানের কিছু হবে না তো? আল্লাহ আছে তো, কিচ্ছু হবে না। একটু পর ডাক্তার ওটি থেকে বের হলো। ডাক্তার, ইমরান কেমন আছে? আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে, কিন্তু কি ডক্টর? জ্ঞান না আসা পর্যন্ত বলতে পারছি না ওনার স্মৃতিশক্তি থাকবে কিনা। 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। মিম কান্না করছে, এই ভেবে আমি মিমকে চিনতে পারবো কিনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমি মিমকে ডেকে উঠলাম। মিম, কান্না করছো কেন? মিম দৌড়ে এসে আমার পাশে বসলো। তুমি আমাকে চিনতে পারছো? কেন চিনবো না কেন, না চিনার কি আছে? কিছু না ভাই। এখন কেমন লাগছে তোর কাছে? ভালো না ভাইয়া, মাথাটা ভারী ভারী লাগছে। এরপর আমাকে বাসায় নিয়ে আসা হলো। আসার পর থেকে মিম এক মুহূর্তের জন্যও আমার পাশ থেকে সরছে না। আমার কি কি প্রয়োজন, কখন কি লাগে সবকিছু মিম করে দিচ্ছে। আস্তে আস্তে আমি অনেকটা সুস্থ হয়ে উঠলাম। একদিন সকালবেলা, মিম কই তুমি? এই তো আমি। কি হয়েছে? বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, চলো না বাইরে থেকে ঘুরে আসি। ঘোরা যায়, কিন্তু বাবা মা তোমাকে পুরোপুরি সুস্থ না হয়ে বাইরে যেতে দিবে না তো। বাবা মাকে আমি ম্যানেজ করব, এটা নিয়ে তুমি টেনশন করো না। আচ্ছা, তুমি তাহলে রেডি হয়ে নাও, আমি বাবা মাকে ম্যানেজ করে আসছি। মিম আমার পছন্দ মতো সেজেছে। নীল শাড়ি, খোলা চলে মিমকে অসম্ভব সুন্দরী লাগছে। রুমে এসে মিমকে আয়নার সামনে এই সাজে দেখে ক্রাশ খেয়ে গেলাম। আমি নিজেকে সামলাতে না পেরে মিমকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি হচ্ছেটা কি? ভালোবাসা হচ্ছে গো। এখন আর ভালোবাসা দেখাতে হবে না, আমি রেডি হচ্ছি। তুমি রেডি হও, আমি এইভাবেই তোমাকে জড়িয়ে ধরে রাখি। এইভাবে জড়িয়ে ধরলে রেডি হব কিভাবে? কিছু করার নেই বউ, পারলে এভাবেই সাজো, না হলে সাজতে হবে না। তোমাকে নিয়ে আর পারা যায় না। নেতার ছেলের সাথে কমিশনারের মেয়ে পারবেও না। ঢং হচ্ছে। না গো, ঢং না। তাহলে কি রং? জি, এটা হচ্ছে ভালোবাসার রং। বুঝেছি, তোমার মনে অনেক রং লাগছে। তুমি তো বুঝবে, তুমি ছাড়া আর কে বুঝবে বলো? সেটাই। মিম আর আমি দুজনেই রিকশায় বসে আছি। মিম আমার কাঁধে মাথা দিল। আচ্ছা মিম, সবার মতো ওই গানটা আমরাও ধরি, কি বলো? কোন গান? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে বলো তো? কেমন আর হবে, রিকশা ভাড়া যাবে। এমন রোমান্টিক মুহূর্তে এরকম আনরোমান্টিক কথা না বললে কি হতো না? ভালোই হয়েছে বলেছি। মিমকে নিয়ে খোলা আকাশের নিচে নদীর ধারে এসেছি। সকালের মিষ্টি রোদ, দুজনের কাছে খারাপ না, ভালোই লাগছে। মিমকে নিয়ে নদীর পাশে বসলাম। আচ্ছা মিম, তোমার জীবনের একটা উইশ বলো তো? হঠাৎ উইশ জানার ইচ্ছা হলো কেন? তুমি যেহেতু আমার, সেহেতু তোমার সবকিছু জানা আমার প্রয়োজন। ওকে, তাহলে শোনো। আই উইশ কেউ যদি এরকম খোলা আকাশের নিচে আমার বার্থডে সেলিব্রেট করে আমাকে প্রপোজ করবে, সেটা অবশ্যই যদি প্রিয় মানুষ হয়। ডিফারেন্ট উইশ, খুব ভালো। আচ্ছা, তোমার উইশ কি? 1 ডজন বাচ্চার বাবা হব। ইস, লুচু একটা। 1 ডজন বাচ্চা হওয়ার ইচ্ছা দিনার, আমাকে কষ্ট দেওয়ার ধান্দা। আচ্ছা, ফুচকা খাবে? খাবো। আচ্ছা চলো ফুচকার দোকানে যাই। চলো। মামা 1 প্লেট ফুচকা দেন তো। তুমি খাবে না? 1 প্লেটেই খাবো, তুমি খাইয়ে দিবে আমাকে।
আচ্ছা। মিম আমাকে অনেক যত্নে ফুচকা খাইয়ে দিচ্ছে, আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি হলো ইমরান, চোখ দিয়ে পানি পড়ছে কেন? ঝালে, অনেক ঝাল ফুচকা। তো ঝাল বেশি দিতে বলেছো কেন? আজব। মিমের ওড়না দিয়ে আমার চোখের পানি মুছে দিল। ফুচকা খাওয়া শেষে বিল দিয়ে উঠে পড়লাম। আমার ঠোঁট জ্বলে যাচ্ছে এখনো। কি অনেক ঝাল করছে? পানি তো অনেক খেলাম, ঝাল তো কমছেই না। কিরকম গাধা তুমি, ঝাল খেতে পারো না তারপরেও ঝাল দিতে বলেছো ফুচকায়। মিম কি করবে বুঝতে পারছে না। মিম আশেপাশে তাকালো, তারপর হুট করেই আমার ঠোঁটে তার ঠোঁটজোড়া মিশিয়ে দিল। মিমের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় আমার ঝাল অনেকটা কমে গেল। ঝাল কমেছে? অনেক ধন্যবাদ বেবি। মিম আর আমি দুজনে হাতে হাত ধরে পাশাপাশি হাঁটছি। ইমরান, ওই যে দেখো। কি? একটা পিচ্চি মেয়ে সাদা গোলাপ বিক্রি করছে, আমাকে ফুলগুলো কিনে দাও। পিচ্চি মেয়েটার কাছ থেকে সব ফুল কিনে নিলাম। তারপর মিমকে সামনে রেখে তার সামনে হাঁটু গেড়ে বসে মিমের দিকে ফুলগুলো বাড়িয়ে দিলাম। মিম একটা মুচকি হাসি দিয়ে ফুলগুলো নিল, তারপর আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ ইমরান। মিম, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। এরপর মিমকে নিয়ে দুপুরের দিকে বাড়িতে চলে আসলাম। কি গো মিম, একা একা ঘুরো ফিরো, আমাদের একটু সাথেও নাও না। সরি ভাবি, পরে যদি কখনো চাই অবশ্যই তোমাকে নিয়ে যাব। আরে তুমি দেখে সিরিয়াস হয়ে যাচ্ছ, মজা করলাম। মজা করো আর যাই করো, নেক্সট টাইম আমরা সবাই মিলে একসাথে যাব। তুমি মানা করলেও শুনছি না। মিম রুমে এসে দেখে আমি বিছানার উপর আধা শোয়া হয়ে মোবাইল টিপছি। মিম এসে আমার পাশে বসলো। কি করছো মোবাইলে? কিছু না, এমনি। মিম আমার কাছে এসে শুয়ে পড়লো। আমি মাথার নিচে এক হাত দিয়ে মিমের দিকে তাকালাম। এরপর আমি দীপান্বিতা গানটা গাইলাম। সরি দীপান্বিতা। আমার ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। প্রিয়সী, ঘুমাও। তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো। প্রিয়সী, তোমার জন্য আমার বুকটা উন্মুক্ত। আমি মাথার নিচে বালিশ দিয়ে শুয়ে পড়লাম। মিম আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি পরম যত্নে মিমের চুলে বিলি কেটে দিচ্ছি। এই মুহূর্তে মিমের কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে। মিম চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার আগে মিমের ঘুম ভেঙে গেল। আশেপাশে আমাকে দেখতে পেল না। মিম ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। এসে দেখলো সবাই নিচে বসে আছে। মিমও নিচে নেমে আসলো। গুড ইভিনিং। গুড ইভিনিং। আম্মু, আজকে আমি সবার জন্য নাস্তা বানাতে চাই। আম্মুর সম্মতি পেয়ে মিম রান্নাঘরে নাস্তা বানাতে চায়। মিমকে বুয়া হেল্প করে। মিম সবার জন্য নুডলস, পাস্তা এবং চা বানায়। এরপর সবাইকে সার্ভ করে দেয়। সবাই মিমের হাতে রান্না খেয়ে অনেক প্রশংসা করলো। সকালবেলা আজকে মিম আর আমি দুজনেই কলেজে যাব। কেউ আর আমাদের মানা করেনি। দুজনেই রিক্সা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কলেজে পৌঁছাতেই রিনো ও রিমার সাথে আমাদের দেখা হলো। বাহ বাহ, অনেকদিন পর তোদের দেখলাম, তোদের দেখে খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে। সবাই ক্লাস শেষে ক্যান্টিনে গেলাম। রিমা মিমকে বলল আমাকে আজকে ট্রিটটা দিয়ে দিতে। তখন আমি রিমাকে বললাম, মিমকে বলতে হবে না, এমনিতেই তোমাদের খাওয়াবো। ওয়াও, সো কিউট। বান্ধবীর জামাই। বান্ধবীর জামাই না বলে দুলাভাই বল। আচ্ছা, দুলাভাই বলবো। রিমা আর রেনুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে দুজনে ফ্রেশ হয়ে নিলাম। মিম বিছানায় বসে আছে। আমি মিমের পাশে গিয়ে বসলাম। মিম, আমার একটা জরুরি কাজ আছে, এখনই বেরোতে হবে। এখন মাত্র এলে, ফ্রেশ হলে, খাওয়া তো করলে না। বাহিরে খেয়ে নেব, জরুরি কাজ আছে। কি এমন জরুরি কাজ তোমার বউকে বলা যাবে না? প্লিজ শোনা বউ, লক্ষ্মীটি, রাগ করো না। এসে তোমাকে সব বলবো, প্রমিস। আচ্ছা তাড়াতাড়ি এসো, কিন্তু অপেক্ষা করব। ইস রে, আমার বউটা দেখছি একদম জামাই পাগল, আমাকে ছাড়া থাকতেই পারে না। হয়েছে, ঢং করতে হবে না, যাও। মিমকে জড়িয়ে ধরে মিমের কপালে অনেকটা সময় নিয়ে চুমু খেয়ে বেরিয়ে গেলাম। সন্ধ্যা হয়ে এলো।
আমি এখনো যাচ্ছি না। মিম ফোন দিয়ে ফোন বন্ধ পেল। মিমের খুব টেনশন হচ্ছে। মিম রুমে এসে বসে আছে, কাউকে কিছু বলতেও পারছে না। রাত 8টা বেজে গেছে। মিম টেনশন করতে করতে কেঁদে দিয়েছে। এমন সময় মিমের ফোনে মেসেজের আওয়াজ আসে। মিম ফোনটা হাতে নিয়ে দেখে আমার মেসেজ। মিম তাড়াহুড়া করে মেসেজটা ওপেন করে। মেসেজে আমি লিখেছি, আলমারিতে একটা প্যাকেট আছে, ওটা বের করো। মেসেজে আর কিছু লেখিনি। মিম আলমারি থেকে একটা প্যাকেট বের করে। প্যাকেটের ভিতরে একটা নীল শাড়ি, একজোড়া পায়েল দেখতে পায়, সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা আছে, সুন্দর করে তোমার ইমরানের জন্য পছন্দ মতো সেজে নাও আমার পরীটা। রাত 11টায় তোমাকে নিতে আসবো। এখন কিছু জিজ্ঞাসা করো না, যা বলছি তাই করো। মিম কিছু বুঝতে পারছে না আমি কেন এমন পাগলামি করছি। ও আমাকে কোথায় নিয়ে যাবে এত রাতে? মেসেজ দিয়ে ফোনও বন্ধ করে রেখেছে। মিম আমার পছন্দ মতো সাজতে শুরু করলো। রাত 11টার সময় মেসেজের শব্দে মোবাইলটা হাতে নিল মিম। আমি মেসেজে লিখেছি, নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। মিম এতক্ষণ এই মেসেজটার জন্য অপেক্ষা করছিল। মেসেজ দেখেই মিম দেরি না করে বেরিয়ে যায়। বাহিরে এসে দেখে আমি নীল পাঞ্জাবি পরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। মিম দৌড়ে আমার কাছে আসলো। ওই ইমরান, এসবের মানে কি? এত পাগলামি করো কেন? চুপ করো, পরে সব জানতে পারবে। আমার বউটাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। সত্যি বলছো? সত্যি। তোমাকেও তো দারুণ লাগছে। আমার জামাইটা আমার হিরো। আচ্ছা চলো যাই। কোথায় যাবে এখন? আগে ডিনার করব। নিশ্চয়ই কিছু খাওনি এখনো? জানতাম। আচ্ছা গাড়িতে ওঠো। এরপর একটা রেস্টুরেন্টে এসে আমরা ডিনার করে নিলাম। ওই গাড়িটা রেখে দাও, রিক্সা করে ঘুরি। আমি মনে মনে অনেক খুশি হলাম। যাক, নিজে থেকেই ঘুরতে বলেছে, আমাকে আর কথা বাড়াতে হয়নি। তারপর একটা রিক্সা ডাকলাম। আমি রিক্সায় উঠে মিমের দিকে হাত বাড়িয়ে দিলাম। মিম আমার হাত ধরে রিক্সায় উঠে পড়ল। রাতের শিহরণ জাগানো বাতাসে মিমের চুলগুলো আমার মুখে এসে আছড়ে পড়ছে। মিম, তোমার চুলে কি নেশাদ্রব্য মেশাও? কেন? তোমার চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে যাচ্ছি। আমাকে ভালোবাসো তো, তাই আমার সবকিছু তোমার কাছে অন্যরকম লাগে। তাহলে কি আমার সবকিছু তোমার কাছেও ভালো লাগে? এইটা তো বললে না। এত রাতে আমাকে এভাবে সাজানোর কারণটা কি? আর কিছুক্ষণ ধৈর্য ধরেন ম্যাডাম। ওকে স্যার। মিম আমার কাঁধে মাথা দিয়ে চোখ বুজে আছে। মিম, তোমার কি ঘুম পাচ্ছে? না, এইভাবে থাকতে ভালো লাগছে। মিমের কোমরে হাত দিয়ে মিমকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে নিলাম। এবার ঠিক আছে? মিম মুস্কি হাসলো। অবশেষে রিক্সাটা আমাদের গন্তব্যে পৌঁছালো। মিম, আমরা এসে গেছি, চোখ খুলো। মিম চোখ খুললো। এখানে তো অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার আলোকিত হয়ে যাবে। মিমকে কোলে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মিম আমার গলা জড়িয়ে ধরে আছে। মিম। 1 2 3 ট্যাংটানা। ট্যাংটানা বলে চিৎকার দিতেই চারিপাশে আলোকিত হয়ে যায়, সাথে একটা সুর ভেসে আসে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ মিম। মিম অবাক হয়ে যায়। আমি মিমকে কোলে নিয়ে যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশে ক্যান্ডিড লাইটের আলো জ্বলছে। রিমা রিনু সামনে দাঁড়িয়ে হাততালি দিয়ে মিমকে উইশ করছে। মিমকে কোলে থেকে নামালাম। মিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমরা আছি এখানে, বিনা টিকিটে সিনেমা দেখতেছি। মিম রিনুর কণ্ঠ শুনে আমার বুক থেকে সরে দাঁড়ায়। সবাই মিমের কাছে এসে উইশ করে গিফট দেয়। মিম সবাইকে ধন্যবাদ জানায়। আমি মিমের সামনে হাঁটু গেড়ে বসলাম। মিম আমার চোখের দিকে তাকালো। আমার ভালোবাসার জন্য হলেও তোকে চাই, জড়িয়ে ধরে কাঁদার জন্য হলেও তোকে চাই, হাতে হাত রেখে পাশাপাশি চলার জন্য হলেও তোকে চাই, পরন্ত বিকেলে ঘুরতে যাওয়ার জন্য হলেও তোকে চাই, একসাথে বৃষ্টিতে ভেজার জন্য হলেও তোকে চাই, অভিমান করার জন্য হলেও তোকে চাই, আমি শুধু তোকেই চাই। আই লাভ ইউ মিম। মিম আমাকে বসা থেকে উঠিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমিও শুধু তোকে চাই। আই লাভ ইউ ইমরান। আমি মিমের হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিলাম।
এরপর মিমের হাতে চুমু খেলাম। মিম আমার মাথার পিছনের চুল মুঠ করে ধরে আমাকে নিজের কাছে এনে তার দুই ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিল। রিনু আর রিমা আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে সেখানে আর থাকলো না, চলে গেল আমাদের ওখান থেকে। আর এদিকে আমি আর মিম ব্যস্ত আছি আমাদের ভালোবাসার অথয় সাগরে। কমিশনারের মেয়ের সাথে নেতার ছেলের ভালোবাসার পূর্ণতা পেল আজ। আজ আমি অনেক হ্যাপি আমার ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে। আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন ঠিক এভাবেই ভালোবাসায় পরিপূর্ণ থাকতে পারি সারাটা জীবন।